উম, ফোন রোটেট করেন ভাই, পিসিতে আছি। ভাই ফোন রোটেট করলে কি হবে বুঝতেছি না। আচ্ছা, আমার এখানে একটু ওয়েট। এইবার ঠিক আছে, কিন্তু ল্যান্ডস্কেপে আসে না তো। ইয়া, আরমিন জাহান, আরমিন জামান আশা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি দেখি না এখনো স্ক্রিনে। একটু মেনশন করে দেন তো ফ্রেন্ডদেরকে।
আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, 26, 27। আমি সব গ্রুপে লিঙ্কটা অলরেডি দিয়ে দিছি, একটু মেনশন করেন। আচ্ছা, আমি একটু এটা শেয়ার করে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি জানাবা ভয়েসে কোনো প্রবলেম আছে কিনা। ভিডিওতে একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে আমি সেটআপটা পাই নাই। আমি জাস্ট ফোন দিয়া লাইভটা নিতেছি। ক্যামেরাটা আমি পাই নাই খুঁজে, মেবি নিয়ে গেছে অন্য কেউ। ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিবা, ফোনটাকে রোটেট করে। কিন্তু ভয়েসে কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবা। হ্যাঁ, 26 ব্যাচে কারা আছো একটু দেখি তো। 26 ব্যাচের কারা আছো, তারা হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দাও। 26 ব্যাচ একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও। আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না, যেহেতু লাইভে। দেখি 26 ব্যাচে কারা আছে, একটু কমেন্ট করো। 26 ব্যাচে কারা আছো একটু কমেন্ট করো, 26 ব্যাচ। 26 ব্যাচের কেউই নাই। কমেন্ট করো রে বাবা, একজন বলো যে আমি 26 ব্যাচে, এখানে সব 27।
ভাই নামাজ পড়ে লই, আচ্ছা নামাজ পড়ে আসেন। চয়ন বিশ্বাস, রেডি টু স্টাডি। জি, খাতা কলম নিয়ে বসেন। 26 ব্যাচ, একটু রেসপন্স করো। আচ্ছা, এখানে কমেন্ট আসতেছে, আমার ল্যাপটপে বা পিসিতে কমেন্ট আসতেছে না, কমেন্ট গুলো লোড হচ্ছে না। ওকে, আমরা শুরু করে দিব। আহ, মোহসেন কবির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিফ বিল্লাহ ভাই, সালামির ব্যাপারে বলেন। হ্যাঁ, মেনশন করে দাও, লাস্ট 1 মিনিট, সবাইকে একটু মেনশন করে দাও, আমরা ক্লাস শুরু করে দেবো, আর লেট করবো না। সবাইকে একটু মেনশন করে দাও, লাইভে আছে কয়জন? 62। মেনশন করে দাও, আমরা ক্লাস শুরু করে দেবো আজকে। ওকে, চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে জুওলজির 6 নম্বর অধ্যায়, আহ, মানব সাহিত্য তত্ত্ব, বজ্র ও নিষ্কাশন, এটা নিয়ে আজকে একটু পড়াশোনা শুরু করব। যেহেতু ঈদের ছুটিটা পাইতেছো তোমরা, তোমাদের নর্মালি আমি যেটা শুনছি কিশোরগঞ্জে প্রাইভেট শুরু হইতে হইতে প্রায় 5-6 তারিখ। তো আমিও যদি একটু আগে শুরু করার ট্রাই করব, কিন্তু তোমাদের এয়ার চেঞ্জ পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা আমি প্রত্যেক ব্যাচকে একসাথে শেষ করতে চাইতেছিলাম। 27-এর 3টা ব্যাচ আর 26 ব্যাচ, তিনটা 4টা ব্যাচে আমার এই চ্যাপ্টারটা বাকি ছিল। আমরা সেটা শেষ করব ঈদের ছুটিতে ইনশাল্লাহ। তো আমরা আহ, আজকে বেসিক কিছু কথা বলবো, মানে এই অধ্যায়টা নিয়ে আহামরি ডিপে কিছু পড়াবো না। চ্যাপ্টারটা খুবই সহজ এবং খুবই ছোট একটা চ্যাপ্টার। যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারো, তাহলে চ্যাপ্টারটা মানে ঈদের বন্ধের মধ্যেই তুমি জাস্ট বাসায় 1 ঘন্টা আধা ঘন্টা পড়ে শেষ করতে পারবা। তো চলো শুরু করি। দেখো, আহ, মানব শারীর তত্ত্ব, বজ্র ও নিষ্কাশন। আচ্ছা, আমার পেছনে লেখা আছে মানব শারীর তত্ত্ব, বজ্র ও নিষ্কাশন। এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই 9-10-এ স্কিপ করছো। এটা 9-10-এর একটা অধ্যায় ছিল, এটা 9-10-এ তোমরা অনেকেই স্কিপ করছো। তো তোমরা এখন মনে ভয় জাগতে পারে যে ইন্টারে বুঝবা কিনা, কিন্তু আমি তোমাকে বলি, আমি একদম জিরো থেকে পড়াবো। তুমি 9-10-এ পড়ো বা না পড়ো এটা আমি ধরবো না, আমি একদম জিরো থেকে পড়াবো। এবং আমি চেষ্টা করব একদম জিরো থেকে প্রো পর্যন্ত যাওয়ার জন্য। তো একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, একটু রেগুলার করবা, আর খাতার মধ্যে একটু কষ্ট করে নোট করবা। বেশিক্ষণ পড়াবো না, যাই পড়াবো একটু খাতার মধ্যে নোট করবা, আছে অনেক কিছু তোমাকে শেখাবো। ওকে, তো চলো শুরু করি। দেখো, অধ্যায়টা শুরু করার আগে তোমাকে কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবা।
আমি আগে তোমাকে অধ্যায়টার সাথে একটু পরিচয় করাই। অধ্যায়টাতে কি আলোচনা করা হইতে পারে বা অধ্যায়টার মধ্যে কি আলোচনা করা আছে, আমরা কি নিয়ে পড়াশোনা করব। তো আম, দেখো, মানবদেহের বা জীবদেহের জ্বালানির নাম হচ্ছে খাদ্য। মানে আমরা বেঁচে থাকার জন্য, শক্তি পুষ্টি পাওয়ার জন্য আমাদের খাদ্যটা খাইতে হয়। আমরা যে খাদ্যটা খাই এটা হচ্ছে আমাদের বডির জন্য ফুয়েল। এই যে আমি কথা বলতেছি, কাজ করতেছি, এই কাজ করার জন্য একটা জ্বালানি বা ফুয়েল দরকার। একটা ইঞ্জিনের যেমন ফুয়েল দরকার, সেম ভাবে আমাদের মানব দেহটারও ফুয়েল দরকার। আর মানব দেহের ফুয়েল হচ্ছে খাদ্য। কেউ যদি খাদ্য না খায় তার বডিতে ফুয়েল পাবে না, ফলে বডি ধীরে ধীরে দুর্বল হইতে থাকবে। তো আমাদের মানবদেহ কি করে, এই যে যে আমরা খাদ্যটা খাই, খাদ্যটা খাওয়ার সাথে সাথে আমাদের মানবদেহ খাদ্যটাকে বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা জারিত করে। একটু বুঝবেন, আমরা যে খাদ্যটা খাইতেছি ওই খাদ্যটা থেকে মানবদেহ শক্তি বের করবে, এটা তার ফুয়েল। খাদ্যটা মানবদেহের ফুয়েল, সে এই খাদ্য থেকে শক্তি বের করবে। এজন্য শক্তি বের করার উদ্দেশ্যে মানুষের দেহ বা জীবদেহ খাদ্যটাকে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সাথে জারিত করে। জারিত করে একটা বিক্রিয়া করে, বিক্রিয়া করে খাদ্য থেকে শক্তিটা বের করে নিয়ে আসে। খাদ্যের মধ্যে শক্তি থাকে, জাস্ট বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা সেটাকে পুরাইয়া বের করে নিয়ে আসে। আমরা জানি এই প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। মানে খাদ্য বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা পুরাবে, পুরে তার থেকে মানে জ্বালানির ভেতর থেকে শক্তিটা বের করে নিয়ে আসবে। আর ওই শক্তিটা মানবদের বিভিন্ন কাজে ইউজ করবে। তো দেখো, আমি যে জিনিসটা বলতে চাইতেছি, যে মানবদেহে খাদ্য ঢোকার পর একটা বিক্রিয়া হয়, বিক্রিয়া দ্বারা খাদ্যটা থেকে শক্তি বের করে নিয়ে আসা হয়। মানে শক্তিটা হচ্ছে আমাদের দেহের মেইন জ্বালানিটা আর কি, খাদ্য থেকে শক্তি বানানো হয়। আর এই খাদ্য থেকে যখন শক্তিটা বানানো হয়, একটু শুনবেন এগুলা গল্প, তখন সাথে উপজাত হিসাবে কিছু বজ্র পদার্থ মানবদেহ উৎপন্ন করে। মানে খাদ্যটা যখন সে পুরায়া বা খাদ্যটা থেকে যখন বিক্রিয়া করে যখন মানবদেহ শক্তি বানাবে, তখন খাদ্যটা থেকে শক্তি বানানোর সময় কিছু বজ্র পদার্থ উৎপন্ন হয়, মানে বাই প্রোডাক্ট। মানে বাই প্রোডাক্ট এর জন্যই বলতেছি, এরা দেহের জন্য উপকারী না, বরং দেহের জন্য ক্ষতিকারক কিছু পদার্থ উৎপন্ন হয়। তো এই যে যে ক্ষতিকারক পদার্থগুলো আছে, যে বজ্র পদার্থগুলো আছে, এই বজ্র পদার্থগুলোর পরিচিতি এবং এই বজ্র পদার্থ মানে এই ক্ষতিকারক পদার্থটা মানবদেহ কিভাবে অপসারণ করে মানবদেহ থেকে, আমরা এই অধ্যায়ে বজ্র ও নিষ্কাশন অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করব। যে আমরা তোমাকে প্রথমে দেখাবো যে মানবদেহের দিয়ে কি কি বজ্র উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, বজ্রগুলোর পরিচিতি, এবং আমরা পরবর্তীতে বজ্রগুলো কিভাবে মানবদেহ অপসারণ করে, বজ্র অপসারণ তথা নিষ্কাশনের পদ্ধতি নিয়েই আমরা আলোচনা করব। আর এটাই হচ্ছে চ্যাপ্টার 6, মানবদেহের বজ্র ও নিষ্কাশন। বুঝতে পারছো? তো আমি আবার একটু বলি, আমরা পড়তে চাইতেছি যে মানুষের শরীরে খাদ্য বা ফুয়েল দরকার হয়। এই খাদ্য বা ফুয়েল থেকে মানুষ শক্তি বের করে, মানে মানব দেহটা শক্তি পায়। মানুষের দেহটা যখন বিক্রিয়া করে খাদ্য থেকে শক্তি পায়, খাদ্য থেকে বিক্রিয়া করে যখন শক্তি পায়, তখন উৎপন্ন হয় কিছু বিপাকীয় বজ্র। আমি একটু তোমাকে যে ডায়াগ্রামটি দেখাই, তাহলে একটু দেখেন, একটু তাকান। এই যে খাদ্য, খাদ্য থেকে মানুষ মেনলি শক্তি বা এটিপি উৎপন্ন করে, এবং শক্তি বা এটিপির সাথে তার কিছু পরিমাণে বজ্র পদার্থ উৎপন্ন হয়। আর এই বজ্র পদার্থগুলার পরিচিতি এবং এই বজ্র পদার্থগুলার নিষ্কাশনের প্রক্রিয়া আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। ঠিক আছে? তো আসেন শুরু করি। শুরু করি। তো একটু মনোযোগ দিবা, আমি একটা কথা বলছি যে মানুষের দেহ খাদ্য থেকে বিক্রিয়া করে বজ্র পদার্থগুলা বানায়। একটা কথা একটু মনে রাখবা, মানুষের শরীরে যে বিক্রিয়াগুলা হয় বা জীবের শরীরে যে বিক্রিয়াগুলা হয়, আমরা এই বিক্রিয়াগুলোকে বায়োলজির ভাষায় বলি বিপাক। আমরা কেমিস্ট্রিতে বলি বিক্রিয়া আর বায়োলজিতে বলি বিপাক। আমি আমি একটু জাস্ট দেখেন, একটু মুছি। দেখেন, মানুষের শরীরে যে বিক্রিয়াগুলো হয়, আমরা এই বিক্রিয়াগুলোকে বায়োলজির ভাষায় বলি বিপাক। বিপাক, যেটার ইংলিশটা হচ্ছে মেটাবলিজম। আমরা কেমিস্ট্রির ভাষায় বলি রিঅ্যাকশন, আর বায়োলজির ভাষায় বলি মেটাবলিজম। তাহলে আমি কথাটাকে একটু এভাবে বলতে পারি যে মানুষের দেহ খাদ্য থেকে বিপাক প্রক্রিয়ায় শক্তি এবং বজ্র পদার্থ বানায়। বিপাক মানে বিক্রিয়া,
বিপাক মানে বিক্রিয়া। মানুষের দেহ খাদ্য আসলে দেহটা খাদ্যটার সাথে বিপাক করবে। দ্যাট মিনস বিক্রিয়া করবে। বিক্রিয়া করে খাদ্য থেকে শক্তি বের করবে এবং সাথে কিছু বজ্র পদার্থ উৎপন্ন হবে। বুঝছো? আমরা এই এই চ্যাপ্টারটা একটু পড়ার আগে মানে রেচন বা বজ্র নিষ্কাশন চ্যাপ্টারটা পড়ার আগে একটু বিক্রিয়া সম্পর্কে মানে বিপাক বা একটু বিক্রিয়া সম্পর্কে একটু পড়ে আসবো। এটা আমাদের লাগবে সামনে। হ্যাঁ, তো রেচন চ্যাপ্টার সম্পূর্ণটা বিপাকের উপরে প্রতিষ্ঠিত। আমরা আগে একটু বিপাক সম্পর্কে জানবো, তারপরে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা শুরু করব। এটা চ্যাপ্টারের একটা বাইরের টপিক, খাতার মধ্যে একটু এনবি মানে নাইস টু নো দিয়ে লিখতে পারেন বিপাক। একটু বিপাক নিয়ে আলোচনা করি। তো দেখো, আমি একটু আগে বলছি বিপাক মানে হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া মানে মানুষের শরীরে যত কাহিনী ঘটে, যত কাজ ঘটে সবই বিপাক। মানুষের শরীরে যত কাহিনী, যত কাজ সবই হচ্ছে বিপাক। আমরা মানুষের শরীরে একটু খেয়াল করে দেখেন, কোনো কোনো কাজ ঘটে, কোনো কোনো বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়া দ্বারা কোনো কিছু তৈরি হয় মানুষের শরীরে। যেমন মানুষের শরীরে রাইবোজোম কি করে অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলা প্রোটিন বানায়। এই যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলা প্রোটিন বানাইলো। আবার দেখেন মানুষের শরীরে কোনো কোনো বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো দ্বারা কোনো কিছু ধ্বংস করা হয়, কাটা হয়, বড় বড় জিনিস থেকে ছোট ছোট জিনিস বানানো হয়। যেমন পরিপাকের মধ্যে দেখছেন জটিল খাদ্যগুলো দ্বারা ভাইঙা ধ্বংস করে ছোট ছোট খাদ্যবস্তু বানানো হয়েছিল। তো আমরা সহজভাবেই খাঁটি বাংলা ভাষায় যদি বিপাককে বলি, তাহলে বিপাক মানে হচ্ছে গড়া বা ধ্বংস করা, কোনো কিছু বানানো বা কোনো কিছু ধ্বংস করা। তাহলে আমি বিপাকটাকে একটু সংক্ষেপে এটা দিয়ে লিখতেছি যে বিপাক মানে কোনো কিছু গড়া বা ধ্বংস করা, ধ্বংস করা, গড়া বা ধ্বংস করা। সেই হিসাবে আমরা বিপাককে দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা সেই হিসাবে মানবদেহের বিপাককে দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। যে বিপাকের ফলে মানুষের শরীরের কোনো কিছু তৈরি হয়, আমরা ওই বিপাকটাকে বলি গড়াত্মক বিপাক। গড়াত্মক বিপাক, গড়াত্মক বিপাক। আর যে বিপাকের ফলে মানুষের শরীরের ছোট ছোট জিনিস বড় বড় জিনিস ভেঙে ছোট হয়, মানে বড় বড় জিনিসকে ধ্বংস করে ছোট করা হয়, তাকে আমরা বলি ধ্বংসাত্মক বিপাক। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আগে একটু লিখেন ধ্বংসাত্মক বিপাক। তাহলে মানুষের শরীরে মূলত এই দুই ধরনের বিপাক হয়। কোন কোন বিপাকের ফলে ছোট ছোট জিনিস মিলা বড় হয়, নাম দিলাম হচ্ছে গড়াত্মক বিপাক। ছোট ছোট জিনিস বড় জিনিস গড়ে তোলে। আর কোন কোন বিপাকে বড় বড় জিনিস ধ্বংস হইয়া ছোট ছোট জিনিসে পরিণত হয়, নাম হচ্ছে ধ্বংসাত্মক বিপাক। যেমন যে গড়াত্মক বিপাকের একটা উদাহরণ দিই, তাহলে যে এটা রাইবোজোম ছোট ছোট অ্যামিনো অ্যাসিড গুলাকে, এই যে অসংখ্য ছোট ছোট অ্যামিনো অ্যাসিড গুলাকে একটার সাথে একটা জোরে জোরে দিয়ে বানাই হচ্ছে প্রোটিন। ছোট ছোট অ্যামিনো অ্যাসিড গুলোকে জোরে দিয়ে বানায় প্রোটিন, এটা হচ্ছে একটা গড়াত্মক বিপাক। আর ঠিক তার উল্টা কাজ, যদি এই প্রোটিনকে ভাঙিয়ে ছোট ছোট অ্যামিনো অ্যাসিড বানানো হয়, সেটা হচ্ছে ধ্বংসাত্মক বিপাক। বুঝছেন? একটু খেয়াল করেন, পরিপাক আমরা বড় বড় খাদ্যবস্তুটা ভাঙিয়ে ছোট ছোট খাদ্যবস্তু বানাই, জটিল খাদ্যটা সরল বানাই ভাইঙা, এটা হচ্ছে একটা ধ্বংসাত্মক বিপাক। আহ আবার যকৃৎ কি করে অতিরিক্ত গ্লাইকোজেন বা অতিরিক্ত শর্করার গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, অতিরিক্ত লিপিডে জমা রাখে, মনে আছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে গড়াত্মক বিপাক। মানে ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস বের করতেছে। আচ্ছা যাই হোক, একটু তাকান, একটু এদিকে তাকান, একটু এদিকে তাকাও। যে বিপাকটা গড়াত্মক বিপাক, আচ্ছা আগে একটু এটা ধ্বংসাত্মক বিপাক নিয়ে একটু কথা বলি। যে বিপাকটা ধ্বংসাত্মক বিপাক, ধ্বংসাত্মক বিপাক, আমরা এটাকে ইংরেজিতে বলি ক্যাটাবলিক। বলেন কাটলেই কোনো কিছু ধ্বংস হয়, আমরা এটাকে বলি ক্যাটাবলিক। ক্যাটাবলিক আর বিপাক মানে তো যে মেটাবলিজম, এটাকে আমরা বলি ক্যাটাবলিক মেটাবলিজম। বলেন কাটলেই ধ্বংস হয়, কোনো কিছু কাটলেই ধ্বংস হয়, এখানে ধ্বংসাত্মক বিপাকের অপর নাম হচ্ছে ক্যাটাবলিক মেটাবলিজম। ক্যাটাবলিক মানে ধ্বংসাত্মক, মেটাবলিজম মানে বিপাক। আর যে বিপাকে কোনো কিছু গড়া হয়, আমরা এই বিপাকটাকে বলি এনাবলিক মেটাবলিজম। এনাবলিক মেটাবলিজম। ধ্বংসাত্মক বিপাকের বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্যাটাবলিক মেটাবলিজম, আর গড়াত্মক বিপাকের বায়োলজিক্যাল নাম হচ্ছে এনাবলিক মেটাবলিজম। মনে রাখবেন, কোনো কিছু কাটলেই ধ্বংস হয়, এই কারণে ধ্বংসাত্মক বিপাক মানে ক্যাটাবলিক মেটাবলিজম। ওকে, একটু তাকাও, একটু তাকান। এই ধ্বংসাত্মক বিপাকের মানে ক্যাটাবলিক মেটাবলিজমের একটা খাঁটি বাংলা নাম আছে, মানে খাঁটি বাংলায় নাম। বলেন কোনো কিছু ধ্বংস করলে কি তার অপচয় হয় না? একটা দেয়াল ছিল, ওই দেওয়ালটা তুমি বাইরে ভেঙে ধ্বংস করছো, তাহলে তুমি চাইছিলা আস্ত ইট পাবা, কিন্তু কিছু ইট কিন্তু একদম ভেঙে যাবে, অপচয় হবে। মানে একটা দেয়াল ছিল, আপনি চাইছেন দেয়ালগুলো থেকে ইটগুলো, দেওয়ালটা ভেঙে দেওয়ালটা ধ্বংস করে ইটগুলো বের করে নিয়ে আসবেন,
কিন্তু যে যতগুলা ইট ছিল সবগুলো ইট কিন্তু আপনি ইনটেক্ট পাবেন না, কোনো না কোনো ইট নষ্ট হবে, মানে অপচয় হবে। এখানে মনে রাখবেন ধ্বংসাত্মক বিপাকের খাঁটি বাংলা একটা নাম হচ্ছে অপচিতিমূলক বিপাক। অপচয় মানে এই জায়গায় অপচয় ঘটে, এখন আমরা এটাকে বলি অপচিতিমূলক বিপাক। অপচিতিমূলক বিপাক। আর গড়াত্মক বিপাকের একটা খাঁটি বাংলা নাম হচ্ছে উপচিতিমূলক বিপাক। উপচিতি, উপচিতিমূলক বিপাক। তাহলে দেখেন আমরা মানুষের শরীরে ঘটা বিক্রিয়াগুলো সম্পর্কে কিছু কথা বলছে, যে মানুষের শরীরে আহ, যত বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলোকে আমরা বায়োলজির ভাষায় বিপাক বলি। বিপাক মানে মানুষের শরীরের ভিতরে বিক্রিয়া। মানুষের শরীরে যে বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়াগুলোর মধ্যে কোনো কোনো বিক্রিয়া আছে মানুষের শরীরে কোনো নতুন পদার্থ তৈরি করতে বা সংশ্লেষণ করতে ব্যবহার করা হয়। আর কোনো কোনো বিক্রিয়া আছে বা কোনো কোনো বিপাক আছে যে বিক্রিয়াগুলো মানুষের শরীরে কোনো কিছু ধ্বংস করতে বা বড় বড় জিনিস থেকে ছোট ছোট জিনিস বানাইতে ব্যবহৃত হয়। যে বিপাকগুলা মানুষের শরীরের ধ্বংস করতে কোনো কিছু ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি ধ্বংসাত্মক বিপাক, বা ইংরেজিতে বলি ক্যাটাবলিক মেটাবলিজম। কাটলেই ধ্বংস হবে, আর কাটার ফলে কিছু অপচয় হবে। এখানে ধ্বংসাত্মকের অপর নাম হচ্ছে অপচিতিমূলক বিপাক, অপচয় ঘটে। আর যে বিপাকের ফলে কোনো কিছু তৈরি হয় আমরা তাকে বলি গড়াত্মক বিপাক, ইংরেজিতে বলি এনাবলিক মেটাবলিজম। আর এটার খাঁটি বাংলা নাম হচ্ছে উপচিতিমূলক বিপাক। একটু প্যাচ লাগেন না? তাহলে একটু বলেন, যাহাই ধ্বংসাত্মক। আপনি এটা একটু মনে রাখবেন, এই যে এটা একটু মনে রাখবেন, যাহা ধ্বংসাত্মক তাহাই ক্যাটাবলিক তাহাই অপচিতিমূলক। কাইটা ধ্বংস করবেন, ধ্বংস করলে অপচয় হবে। কথাটা একটু মাথায় রাখেন, খুবই ইম্পর্টেন্ট কথা, এটা কোনো বইয়ে নাই কিন্তু বিভিন্ন জায়গায় এটা কাজে লাগবে, বুঝছেন? তো এটা একটু তুলে ফেলেন, এটা একটু তুলে আমাকে জানাবেন যে তোলা হয়েছে কিনা, নাহলে আমি নেক্সট পেজে যাব। ওকে, তুলছেন, আসেন আমরা আমরা একটু এই অধ্যায় নিয়ে আলোচনা করি। বজ্র ও নিষ্কাশন। আহ বজ্র ও নিষ্কাশন। আসো আলোচনা করি বজ্র ও নিষ্কাশন নিয়ে। দেখো, আমাদের শরীরে বজ্রগুলা কিভাবে উৎপন্ন হয়। আমরা জানি যে মানুষের শরীরের, এটা আমরা সবাই জানি যে মানুষের শরীরের প্রধান বজ্রের নাম হচ্ছে ইউরিয়া। আমরা পরিপাক অধ্যায়ে পড়ে আসছি যে যকৃৎ মানুষের শরীরে ইউরিয়া তৈরি করে। আচ্ছা আমি একটু আবার বলি, যারা পরিপাক আমার কাছে পান নাই তারা একটু দেখেন। আমাদের যকৃৎ কি করে, খাদ্যের অতিরিক্ত যে আমিষটা আছে, একটু বোর্ডে তাকাবেন, আমাদের যকৃৎ কি করে খাদ্যের অতিরিক্ত যে আমিষটা আছে, মানে যে আমিষটা আপনার বডির চাহিদা পূরণ হয়ে গেছে, এখন রক্তের মধ্যে অতিরিক্ত আছে, আপনার বডির চাহিদা পূরণ হয়ে গেছে, আপনি দৈনিক বডিতে জরুরি আমিষের চাহিদা 100 থেকে 150 গ্রাম, আপনি একদিন হাফ কেজি মাংস খেয়ে ফেলছেন, এখন অতিরিক্ত আমিষ দেহ বের করে দিবে। আমি এটা বারবার বলি না, মানুষের, একজন সুস্থ মানুষের দেহ কখনোই তার উপকারী মৌলগুলো দেহ থেকে বের করে দিবে না। তাহলে অতিরিক্ত যে আমিষটা আমাদের রক্তে আছে, এই আমিষটাকে যকৃৎ কি করে ভাঙে, এই আমিষটাতে যকৃৎ ভাঙে, ভাঙে বানায় হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড যকৃৎ এটাকে ভাঙছে, ছোট ছোট জিনিসের আমিষ গঠিত তারা ভাঙে বানাইছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটাকে, মানে ওই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটাকে যকৃৎ ভাঙছে, আবার এটাকে ভাঙছে, ভাঙা এই জায়গা থেকে দুইটা জিনিস বানায়, বানায় হচ্ছে অ্যামোনিয়া, এবং সাথে বানায় একটা অ্যাসিড নাম হচ্ছে কিটো অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া অ্যাসিডটাকে ভাঙে বানাইলো অ্যামোনিয়া। কিটো অ্যাসিডটা দেহের জন্য ভালো, এখানে লিখলাম না, আচ্ছা এখানে লিখি কিটো অ্যাসিড। এটাকে ভাঙা দুইটা অ্যাসিড বানাই, কিটো অ্যাসিড। এই অ্যামোনিয়া থেকে পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত কইরা অ্যামোনিয়ার সাথে বানাই এই জিনিসটা NH2 CO NH2 NH2 CO NH2 NH2, এটার নামই হচ্ছে ইউরিয়া। এই যে এটার নামই হচ্ছে ইউরিয়া। তাহলে দেখো যকৃৎ কি করতেছে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। যকৃৎ কি করতেছে, মানুষের শরীরের অতিরিক্ত আমিষকে ভাইঙা বানাইতেছে অ্যামিনো অ্যাসিড। বলেন তো এটা কোন বিপাক, ক্যাটাবলিক নাকি এটা অ্যানাবলিক? আমিষ ভাইঙা অ্যামিনো অ্যাসিড বানাইতেছে। আমি যদি একটু ডায়াগ্রামটি দেখাই, এই যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলা গঠিত হয়েছিল আমিষ, অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলাইলো গোল্লা গোল্লাকে একটা অ্যামিনো অ্যাসিড,
একটার পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গঠিত হয়েছিল আমিষ। এই আমিষকে ভাঙিয়া অ্যামিনো অ্যাসিড বানাইছে। বলো এটা কোন বিপাক, ধ্বংসাত্মক নাকি গড়াত্মক? অবশ্যই ধ্বংসাত্মক। অপর নাম ক্যাটাবলিক মেটাবলিজম, বাংলা নাম অপচিতিমূলক বিপাক। তাহলে দেখো, আবার অ্যামিনো অ্যাসিড, এক একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত হচ্ছে এটা আর সি এইচ সি ডাবল ও এইচ, একটু তাকান, NH2 NH2। এ দেখো এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত। এই অ্যামিনো অ্যাসিডকে ভাঙিয়া যকৃতে যে অ্যামোনিয়াটা আলাদা করতেছে, এই সে অ্যামোনিয়া, এবং অবশিষ্ট সম্পূর্ণটাকে আমরা বলি কিটো অ্যাসিড। এই যে কিটো অ্যাসিড। তাহলে একটু বলেন, যকৃৎ আবার এই জায়গায় কি করতেছে, অ্যামিনো অ্যাসিডটারে ভাঙিয়া অ্যামোনিয়া বানাইতেছে। এই যে অ্যামোনিয়া অ্যাসিডটা ভাঙিয়া অ্যামোনিয়া বানাইতেছে এবং একটা অ্যাসিড বানাইতেছে। এই যে অ্যাসিডটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এই যে কিটো অ্যাসিডটা। তাহলে বলো তো, অ্যামিনো অ্যাসিডটা ভাঙছে, এটা কি ধ্বংসাত্মক বিপাক নাকি গড়াত্মক বিপাক? একটু দেখি, বলেন এটা ধ্বংসাত্মক বিপাক নাকি গড়াত্মক বিপাক? ক্যাটাবলিক, ভেরি গুড। অনেকে বলতেছেন ক্যাটাবলিক। অ্যামিনো অ্যাসিডটা ভাঙিয়া যকৃৎ অ্যামোনিয়া বানাইতেছে, এটা একটা ধ্বংসাত্মক বিপাক। আবার দেখেন অ্যামোনিয়া থেকে বানাইতেছে ইউরিয়া, এটাও একটা ধ্বংসাত্মক বিপাক। এটা একটু জটিল প্রসেস, আমরা সামনে আলোচনা করব। তাহলে বলো, মানুষের শরীরের অতিরিক্ত খাদ্য থেকে যকৃৎ কোন বিপাক প্রক্রিয়ায় বজ্রটা বানাইতেছে? এই যে একটা বজ্র পদার্থ, ধ্বংসাত্মক বিপাক প্রক্রিয়ায়। তাহলে আমরা এই কথা কি, আমরা কি এই ডিসিশনে আসতে পারি যে ধ্বংসাত্মক বিপাক প্রক্রিয়ায় মানুষের শরীরে উৎপন্ন বজ্রগুলাকেই আমরা বিপাকীয় বজ্র বলতেছি? মানে যে বজ্রগুলো উৎপন্ন হয় এটা কোন বিপাক প্রক্রিয়া উৎপন্ন হয়, ধ্বংসাত্মক বিপাক বা ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে? অ্যাকচুয়ালি এই ধ্বংসাত্মক বিপাকের ফলে আমাদের শরীরে যত বিপাকীয় বজ্র আছে সবই উৎপন্ন হয়। তোমাকে কিছু বিপাকীয় বজ্রের নাম বলি, যেমন একটা বিপাকীয় বজ্র এখানে দেখাইছে ইউরিয়া, একটা বিপাকীয় বজ্রের নাম হচ্ছে ইউরিক অ্যাসিড, একটা বিপাকীয় বজ্রের নাম হচ্ছে ক্রিয়েটিন, একটা বিপাকীয় বজ্রের নাম হচ্ছে ইউরোক্রোম। এগুলো সবই ধ্বংসাত্মক বিপাক প্রক্রিয়া উৎপন্ন হয়। আরো কিছু বিপাকীয় বজ্র আছে, যেমন ঘাম, আমরা যে ঘামতেছি এগুলো একটা বিপাকীয় বজ্র। এবং কিছু পিত্তরঞ্জক আছে, যেমন আরবিসির বয়স হলে আরবিসিকে ভাইঙ্গা, মানে বয়স্ক আরবিসি বা নষ্ট আরবিসি গুলাকে যকৃৎ ভাইঙ্গা অপসারণ করে দেয়, বিলিভার্ডিন, বিলিরুবিন উৎপন্ন হয়, এগুলো বিপাকীয় বজ্র। বুঝতে পারছেন? তাহলে এই প্রত্যেকটা বিপাকীয় বজ্রে উৎপন্ন হইতেছে যে বিপাক প্রক্রিয়ায়, ওই বিপাকটার নাম হচ্ছে ধ্বংসাত্মক বিপাক। তাহলে আমরা একটু এভাবে একটু বলতে পারি, এভাবে বলতে পারি, এই যে এটা ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে সৃষ্ট, মানে ধ্বংসাত্মক বিপাকের ফলে সৃষ্ট। ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে সৃষ্ট, ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে সৃষ্ট বজ্র পদার্থগুলোকে, বজ্র ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে সৃষ্ট বজ্র পদার্থগুলোকে বিপাকীয় বজ্র বা রেচন বজ্র বলে। বিপাকীয় বজ্র বা রেচন বজ্র বলে। একটু তাকাও, তাহলে এই যে যে ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে সৃষ্ট বজ্রগুলো উৎপন্ন হইতেছে, এই বজ্রগুলা দেহ থেকে অপসারণ করার প্রক্রিয়াটার নাম হচ্ছে রেচন। তাহলে রেচন বজ্রগুলা দেহ থেকে অপসারণ প্রক্রিয়ার নাম হচ্ছে রেচন। তাহলে দেখেন আমি আরেকটা সংজ্ঞা লিখিত সংজ্ঞাগুলো তুলবেন। যে প্রক্রিয়ায়, রেচন একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় রেচন বজ্র, যে প্রক্রিয়ায় ধরো, যে প্রক্রিয়ায় রেচন বজ্র, যে প্রক্রিয়ায় রেচন বজ্র দেহ থেকে, যে প্রক্রিয়ায় রেচন বজ্র দেহ থেকে অপসারিত হয়, অপসারিত হয় তাকে রেচন বলে, তাকে রেচন বলে। তাহলে তো দেখেন আমি দুইটা জিনিস একটু পরিচয় দিছি, যে রেচন বজ্র জিনিসগুলা কি আর রেচন জিনিসটা কি।
তো আমি বলছি যে ধ্বংসাত্মক বিপাকের ফলে যে সকল বজ্র বা বাই প্রোডাক্ট গুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে রেচন বজ্র। আর এই রেচন বজ্রগুলো আমাদের শরীর থেকে বের করার প্রক্রিয়ার নামে হচ্ছে রেচন। আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করি, হোয়াট ইজ রেচন বজ্র, মানে রেচন বজ্রগুলো কি কি, এবং রেচন বজ্রগুলো কিভাবে দেহ থেকে অপসারিত হয়, অর্থাৎ রেচনের প্রক্রিয়াটা। বোঝা গেল? তো একটু দুইটা সঙ্গে একটু তুলে নেন, রেচন বজ্র কাকে বলে এবং রেচন কাকে বলে, এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেয়। এবং আমি আরেকটা জিনিস একটু বলে রাখি যে মানুষের শরীরে, তাকাও, মানুষের শরীরে এই বজ্র পদার্থগুলো অপসারণ করার জন্য একটা সুনির্দিষ্ট তন্ত্র আছে, যে তন্ত্রের মাধ্যমে এই বজ্রটা অপসারিত হয়। তোমরা অলরেডি জানো যে ওই তন্ত্রটার নাম হচ্ছে কিডনি, মানে কিডনি মাধ্যমে বজ্রটা অপসারিত হয়। তো যে তন্ত্রের মাধ্যমে এই রেচন বজ্রটাকে আমরা অপসারণের কাজটা করতেছি, ওই তন্ত্রের নাম হচ্ছে রেচন তন্ত্র। তো এটা একটু লিখে রাখেন যে রেচন তন্ত্র জিনিসটা কি। রেচন তন্ত্র জিনিসটা কি? যে তন্ত্রের সাহায্যে যে তন্ত্রের সাহায্যে রেচন বজ্র অপসারিত করা হয়, অপসারিত করা হয় তাকে রেচন তন্ত্র বলে। তাহলে তিনটা জিনিস, যে রেচন পদার্থ কাকে বলে একটু পড়বেন। রেচন কাকে বলে, রেচন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় রেচন বজ্রগুলো অপসারণ করা হয়। আর যে তন্ত্রের মাধ্যমে এই কাজটা করা হয় তার নাম হচ্ছে রেচন তন্ত্র। একটু একটু পড়বেন, হ্যাঁ। আমি একটু, এটা একটু তুলেন, এটা একটু তুলেন, তিনটার সঙ্গে একটু তুলে ফেলেন। তোলা হইলে একটু জানাইও আমাকে। স্যার, রেচন এর সংজ্ঞাটা আবার একটু মুখে বলবেন। রেচন মানে যে প্রক্রিয়ায় বজ্রটা দেহ থেকে আমরা বের করে দিই তার নাম হচ্ছে রেচন। চয়ন বিশ্বাস, ডান। ওরা, তুলসী, মহসিন কবির হয়েছে। আসনাদ, তুলসী, তুলসী, ডান। নন, ওকে। সাইরা তাসনিম, রেচন কি শুধু আমিষ জাতীয় খাদ্য থেকে সৃষ্ট বজ্র? না, না, না। রেচন রেচন শুধুই আমিষ জাতীয় খাদ্য থেকে সৃষ্ট বজ্র না, সব খাদ্য থেকেই রেচন তৈরি হয়। তবে আমি তোমাকে একটু আগে আমি বলছি মানুষের অনেকগুলো রেচন পদার্থ আছে, মানে মানুষের অনেকগুলো বজ্র পদার্থ আছে। যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো সবই রেচন বজ্র। আর এগুলো তৈরি হয় আমিষ থেকে। মানুষের যে ঘাম আছে, ঘাম, এটা কিন্তু একটা রেচন বজ্র, এটা আমিষ থেকে তৈরি না। আবার আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, জানো এটাও একটা বজ্র পদার্থ, এটাও একটা বজ্র পদার্থ, এটা তো আমিষ থেকে তৈরিও না। তো সব রেচন বজ্রই আমিষ থেকে তৈরি না। তবে আমাদের যে প্রধান রেচন বজ্রটা আছে নাম ইউরিয়া, এটা আমিষ থেকে তৈরি। বোঝা গেল? আশা করি আনসারটা পাইছো। আসো আমরা একটু আগাই, একটু আগাই। তো দেখেন, আমরা যদি রেচন অধ্যায়টা শুরু করি, তাহলে রেচন অধ্যায়ের মধ্যে আমরা সবার শুরুতেই একটু তাকে আমরা একটু সাজাই নিই। সবার শুরুতে আমরা রেচন বজ্র জিনিসগুলো চিনবো। রেচন বজ্র কি, এবং রেচন বজ্রগুলা দেহ থেকে অপসারিত ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে রেচন। কিন্তু আমাদের বডি রেচন বজ্রটা অপসারণ করে যে তন্ত্রের মাধ্যমে, ওই তন্ত্রের নাম হচ্ছে রেচন তন্ত্র। আমরা রেচন প্রক্রিয়াটা পড়ার আগে, আগের মতোই কথা বলি, আমরা রেচন প্রক্রিয়াটা পড়ার আগে রেচন তন্ত্রের পরিচিতিটা একটু দেখে আসবো। মানে রেচন তন্ত্র কি, এখানে কি আছে না আছে, কোন অঙ্গটা দেখতে কেমন, কোনটার কাজটা কি, এগুলা জানার পর আমরা এই অঙ্গগুলা কিভাবে কাজটা করে সেটা নিয়ে একটু পড়াশোনা করব। তো আমরা মেইনলি আজকের ক্লাসে একটু পড়াশোনা করব রেচন বজ্রগুলার পরিচিতি, কি কি রেচন বজ্র প্রাণীর শরীরে পাওয়া যাবে, মানুষের শরীরে পাওয়া যায়। আমরা পরে একটু পড়বো রেচন তন্ত্রের পরিচিতি। এরপর আমরা নেক্সট ক্লাসে একটু এই রেচন তন্ত্রের মাধ্যমে কিভাবে বজ্রগুলো উৎপন্ন হয় সেটা আলোচনা করব।
আমি তোমাকে একটু যদি সামারি বলে রাখি, তাহলে আমাদের যে রেচন বজ্রগুলো আছে, রেচন বজ্রগুলো মেইনলি উৎপন্ন করে যকৃৎ। যকৃৎ এই রেচন বজ্রগুলো উৎপন্ন করে রক্তের মাধ্যমে ছেড়ে দেয়। রক্ত থেকে জাস্ট রেচন বজ্রকে ছাইকে আলাদা করে যে তন্ত্রটা, রক্ত থেকে রেচন বজ্র ছাইকে আলাদা করে যে তন্ত্রটার নাম হচ্ছে রেচন তন্ত্র। বুঝছেন? তাহলে রেচন তন্ত্র কিন্তু রেচন বজ্র উৎপন্ন করে না। রেচন তন্ত্রের কাজ হচ্ছে রক্ত থেকে রেচন বজ্রগুলোকে আলাদা করা। ক্লিয়ার? তো আসো আমরা একটু শুরুতেই আজকে আলোচনা করি যে মানুষের রেচন বজ্রের পরিচিতি বা প্রাণীর রেচন বজ্র। খাতার মধ্যে একটু টাইটেল দেন, প্রাণীর রেচন বজ্র। প্রাণীর রেচন বজ্র। প্রাণীর রেচন বজ্র, একটু তাকাও। প্রাণীর মানে পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আমরা মানুষের নিয়ে ইনক্লুডিং কথা বলবো, মানে সব প্রাণীর নিয়ে একটু সার্বজনীন ধারণা দিতেছি আর কি। যদি আমরা এই চ্যাপ্টারটা করি মানুষের রেচন বজ্র, মানুষের রেচন নিয়ে, তো পৃথিবীতে কি কি রেচন বজ্র হইতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা দিতেই আমি প্রাণীর রেচন বজ্রের পরিচিতি একটু বলতেছি। একটু তাকাও, পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। 15 লক্ষ। এই 15 লক্ষ প্রজাতির প্রাণীগুলোর মধ্যে এক একজনের রেচন বজ্র এক এক রকম। যেমন মানুষের প্রধান রেচন বজ্রের নাম হচ্ছে ইউরিয়া। রুই মাছ পড়ছেন হয়তো বা দ্বিতীয় অধ্যায়ে, রুই মাছের প্রধান রেচন বজ্রের নাম হচ্ছে অ্যামোনিয়া, সে অ্যামোনিয়াকে ত্যাগ করে। হাইড্রিয়া, প্রধান রেচন বজ্রের নাম অ্যামোনিয়া। ঘাসফড়িং, ঘাসফড়িং পড়ছেন, এটার প্রধান রেচন বজ্রের নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। তো এরকম ভাবে পৃথিবীতে এক এক প্রাণীর এক এক রকমের রেচন বজ্র আছে। তো আমরা দেখি যে পৃথিবীতে কি কি প্রাণীর কি কি ধরনের রেচন বজ্র আছে। যেমন একটা রেচন বজ্রের নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া, এটা একটা রেচন বজ্র, এটা মেইনলি মানুষে পাওয়া যায়। ইউরিয়া। একটা রেচন বজ্রের নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। একটা রেচন বজ্রের নাম হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া। একটু তাকান, এগুলো হচ্ছে পৃথিবীতে অধিকাংশ প্রাণীর প্রধান রেচন বজ্র, মানে প্রধান রেচন বজ্র। তো এই যে যে ইউরিয়াটা আছে, এই ইউরিয়াটা যে প্রাণীর প্রধান রেচন বজ্র, এই প্রাণীগুলাকে মানে যে প্রাণীর প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিয়া, আমরা ওই প্রাণীগুলাকে বলি ইউরিওটেলিক প্রাণী। একটু মনে রাখবেন, যে প্রাণীর প্রধান রেচন বজ্র ইউরিয়া, ওই প্রাণীগুলাকে আমরা বলি ইউরিওটেলিক প্রাণী। ইউরিওটেলিক প্রাণী মানে রেচন বজ্রের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণী বিভাগ আর কি। যাদের প্রধান রেচন বজ্র ইউরিয়া, আমরা প্রাণীগুলোকে বলি ইউরিওটেলিক প্রাণী। যে সকল প্রাণীদের প্রধান রেচন বজ্র ইউরিক অ্যাসিড, তাদেরকে আমরা বলি ইউরিকোটেলিক প্রাণী। ইউরিকোটেলিক প্রাণী, ইউরিকোটেলিক প্রাণী। যে সকল প্রাণীর প্রধান রেচন বজ্র নাম হচ্ছে অ্যামোনিয়া, আমরা তাদেরকে বলি অ্যামিনোটেলিক প্রাণী। অ্যামিনোটেলিক প্রাণী। তাহলে বলো, রেচন বজ্রের উপর ভিত্তি করে প্রাণীর একটা শ্রেণীবিন্যাস আছে। যে সকল প্রাণীর প্রধান রেচন বজ্র ইউরিয়া, নাম হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। যাদের প্রধান রেচন বজ্র ইউরিক অ্যাসিড, তাদেরকে আমরা বলি ইউরিকোটেলিক প্রাণী। যাদের প্রধান রেচন বজ্র অ্যামোনিয়া, তাদেরকে আমরা বলি অ্যামিনোটেলিক প্রাণী। একটা ইউরিওটেলিক প্রাণীর উদাহরণ যদি দেই, তাহলে সেটা মানুষ। ইউরিওটেলিক প্রাণীর উদাহরণ কি? মানুষ। মানুষ, মানুষ ছাড়াও যত সামুদ্রিক প্রাণী আছে, যেমন তিমি, কিন্তু সামুদ্রিক প্রাণী তিমি, তাদের প্রধান রেচন বজ্র নাম হচ্ছে ইউরিয়া। মানুষ, তিমি, কিছু সামুদ্রিক প্রাণী। ইউরিকোটেলিক মানে প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিক অ্যাসিড। এই জায়গায় প্রথমে যে প্রাণীটা আসবে সেটা হচ্ছে পতঙ্গ, মানে ঘাসফড়িং। যত পতঙ্গ আছে, ঘাসফড়িং পতঙ্গ, ব্র্যাকেটে লিখে রাখবেন ঘাসফড়িং পতঙ্গ। কিছু সাপ, সাপ এবং পাখি, তাদের প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিক অ্যাসিড। লিখছেন? তাহলে বলো, যে সকল প্রাণীর প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিয়া, তাদেরকে আমরা বলি ইউরিওটেলিক প্রাণী। মানুষ আর কিছু সামুদ্রিক প্রাণী আছে। যে সকল প্রাণীর প্রধান রেচন বজ্র ইউরিক অ্যাসিড, তাদেরকে আমরা বলি ইউরিকোটেলিক প্রাণী। এই জায়গায় আছে কিছু ঘাসফড়িং, মানে পতঙ্গ, আছে কিছু পাখি এবং সাপ, তাদের প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিক অ্যাসিড। এবং যাদের প্রধান রেচন বজ্র হচ্ছে অ্যামোনিয়া, আমরা তাদেরকে বলি অ্যামিনোটেলিক প্রাণী। এই জায়গায় কি আছে? একটা প্রাণীর নাম মনে রাখবেন, হাইড্রা। হাইড্রা, হাইড্রা। এবং আরেকটা প্রাণী হচ্ছে রুই মাছ। রুই মাছ। তাহলে হাইড্রা এবং রুই মাছ, তাদের প্রধান রেচন বজ্র, প্রধান রেচন বজ্রের নাম হচ্ছে অ্যামোনিয়া।
অ্যামোনিয়া। তো দেখো, এই রেচন বজ্রগুলো ছাড়াও আরো কিছু রেচন বজ্র আছে। এই রেচন বজ্রগুলো ছাড়াও যেমন আমাদের প্রধান, আমি কিন্তু বলতেছি না একমাত্র রেচন বজ্র মানুষের ইউরিয়া, আমি কিন্তু একবারও বলি নাই একমাত্র রেচন বজ্র মানুষের ইউরিয়া। আমি বলছি মানুষের প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিয়া। ইউরিয়া ছাড়াও মানুষে সামান্য পরিমাণে ইউরিক অ্যাসিডও তৈরি হয়, সামান্য পরিমাণে সামান্য পরিমাণে অ্যামোনিয়াও তৈরি হয়। ঘাম, এটাও রেচন বজ্র মানুষের শরীরে, এটাও তৈরি হয় রেচন বজ্র। কার্বন ডাইঅক্সাইড, এটাও মানুষের একটা রেচন বজ্র। পিত্তরঞ্জক মানে বিলিভার্ডিন, বিলিরুবিন, পরিপাকে পরে আসছে, এগুলো মানুষের এক একটা রেচন বজ্র। তাহলে আমরা যদি মানুষের শরীরে রেচন বজ্রগুলোকে ভাগ করি তাহলে অনেক ধরনের রেচন বজ্র পাই, তাই না? এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে পাওয়া যায়, কিন্তু মেইনলি হচ্ছে ইউরিয়া প্রধান রেচন বজ্র। আর এই প্রত্যেকটা রেচন বজ্রের একটা কমন নাম আছে, তাদের প্রত্যেকের গঠনে একটা জিনিস আছে, নাম হচ্ছে নাইট্রোজেন। সবার গঠনেই নাইট্রোজেন নামক মৌলটা কমন। এ কারণে আমরা এই রেচন বজ্রগুলোকে সংক্ষেপে বলি নাইট্রোজেন গঠিত রেচন বজ্র। নাইট্রোজেন গঠিত রেচন বজ্র। তাহলে নাইট্রোজেন গঠিত রেচন বজ্র কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। এছাড়া মানুষের আর যে রেচন বজ্রগুলো আছে, এর মধ্যে আছে ঘাম বা সুইট, ঘাম আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, কিছু পিত্তরঞ্জক, এই প্রত্যেকটাই হচ্ছে মানুষের রেচন বজ্র। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ছাড়াও ঘাম, কার্বন ডাইঅক্সাইড, পিত্তরঞ্জক, এগুলো হচ্ছে মানুষের রেচন বজ্র। বুঝছেন? রেচন বজ্রের পরিচিতিটা কি বুঝছো? রেচন বজ্র মানুষে কি কি আছে? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঘাম, কার্বন ডাইঅক্সাইড, পিত্তরঞ্জক, এগুলো হচ্ছে মানুষের বিপাকীয় বজ্র তথা রেচন বজ্র। আর এই রেচন বজ্রগুলা দেহ থেকে অপসারণ করার প্রক্রিয়া নেমে হচ্ছে মানুষের রেচন। মানবদেহ যে প্রক্রিয়ায় রেচন পদার্থগুলো অপসারণ করে আমরা ওই প্রক্রিয়াটাকে বলি রেচন। এবার একটু তাকাও, মানুষের শরীরে এই রেচন বজ্রগুলা কিভাবে দেহ থেকে অপসারিত হয়? উত্তর হচ্ছে, এই রেচন বজ্রগুলো অপসারণের জন্য সৃষ্টিকর্তা আমাদের ভিতরে একটা ছাঁকনি বা ফিল্টার দিয়ে রাখছে, আমরা যেটাকে বলি রেচন তন্ত্র। মানে রেচন বজ্রগুলো মানুষের শরীর থেকে অপসারণ করার জন্য যে সিস্টেমটা আমাদের শরীরের ভিতরে আছে নাম হচ্ছে রেচন তন্ত্র। আর রেচন তন্ত্রই কি করে, রক্ত থেকে এই রেচন বজ্রগুলাকে আলাদা করে পরিবেশে মুক্ত করে দেয়, মানে দেহের বাইরে অপসারণ করে দেয়। তো এই তন্ত্রগুলা কিভাবে রেচন কাজটা করে সেটা পড়ার আগে আমরা একটু পড়তে চাই রেচন তন্ত্রের পরিচিতি। খাতার মধ্যে একটু টাইটেল দিয়েন যে মানুষের রেচন তন্ত্রের পরিচিতি। আমরা বজ্র পদার্থগুলোর পরিচিতি দেখাইছি, এবার একটু আসেন শুরু করি মানুষের রেচন তন্ত্রের পরিচিতি। দেখো খাতার মধ্যে টাইটেল দেন রেচন তন্ত্র। রেচন তন্ত্র। দেখো, আমি একটু জাস্ট রিপিট করি, আমরা শুরু থেকে তোমাকে পড়াইছি যে রেচনের পরিচয় দিতে যাইয়া, রেচনের বজ্রগুলোর পরিচয় দিতে যাইয়া তোমাকে আমি পড়াইছি বিপাক জিনিসটা কি। বিপাক মানে দেহের ভিতরের বিক্রিয়া। তখন তোমাকে দেখালাম মানুষের শরীরে বিপাক হইতে পারে দুই ধরনের, একটা ধ্বংসাত্মক, একটা গড়াত্মক। আর রেচন বজ্রগুলো উৎপন্ন হয় ধ্বংসাত্মক বিপাকের ফলে। মানুষের শরীরে যত জায়গায় ধ্বংসাত্মক বিপাক হয়, ওই ধ্বংসাত্মক বিপাকের ফলে যে বজ্রগুলো উৎপন্ন হয়, বজ্রগুলোর নাম হচ্ছে রেচন বজ্র। আর এই রেচন বজ্রগুলা মানুষের শরীর থেকে অপসারণ করার প্রক্রিয়ার নাম হচ্ছে রেচন। তাহলে রেচন বজ্র অপসারণের প্রক্রিয়ার নাম হচ্ছে রেচন। আর রেচন বজ্রটা যে তন্ত্রের মাধ্যমে অপসারিত হয় তার নামে হচ্ছে রেচন তন্ত্র। তো আসেন দেখি মানুষের রেচন তন্ত্রের পরিচিতি। মানুষের রেচন তন্ত্রের পরিচিতির মধ্যে যে অঙ্গগুলো আছে তার মধ্যে প্রধান অঙ্গটা হচ্ছে যে একজোড়া বৃক্ক। এই যে একজোড়া বৃক্ক, ডান পাশে একটা বৃক্ক আছে মানুষের শরীরে, বাম পাশে একটা বৃক্ক আছে, একজোড়া বৃক্ক। এই দুইটা বৃক্ষ হচ্ছে মানুষের রেচন বজ্রগুলা চাইকে অপসারণ করে, তারা হচ্ছে রেচনের মেইন অঙ্গ। আমরা দেখতেছি রেচন তন্ত্রের পরিচিতিটা, দুইটা বৃক্ষ থেকে দুইটা নালী বের হয়, দুইটা বৃক্ষ থেকে দুইটা নালী বের হয়, মানে তারা রেচন বজ্রগুলাকে পরিবহন করে নিয়ে আসে। এই নালীটা একটা থলিতে সাময়িক সময়ের জন্য জমা থাকে। এই যে একটা থলিতে সাময়িক সময়ের জন্য জমা থাকে, এরকম ত্রিকোণাকৃতির একটা থলি, এই যে এরকম ত্রিকোণাকৃতির একটা থলি, এই দেখেন
তারপরে এই থলি থেকে রেচন বজ্রটা ডিরেক্ট পরিবেশে মুক্ত হয়ে যায়। এই যে এই থলি থেকে রেচন বজ্রটা পরিবেশে মুক্ত হয়ে যায়। এই যে তন্ত্রগুলো আমি বোর্ডে আঁকাইছি, এটাই হচ্ছে আপনার বডিতে মেইনলি রেচন তন্ত্রটা, যেটা গঠিত হয়েছে কিছু অঙ্গের সমন্বয়ে। এই জায়গায় বৃক্ক নামক দুইটা অঙ্গ আছে, এই যে দুইটা নলের মতো দুইটা অঙ্গ আছে, একটা থলির মতো একটা অঙ্গ আছে, এবং সর্বশেষে যে নিচে আরেকটা অঙ্গ আছে। তো আমাদের রেচন তন্ত্রটা গঠিত হয়েছে কিছু অঙ্গের সমন্বয়ে। আমি যদি একটু পরিচয় দিই, তাহলে রেচন তন্ত্রের প্রধান যে অঙ্গটা আছে, এই প্রধান অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক। তাহলে রেচন তন্ত্রের প্রধান অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক, এটাকে আমি ইংলিশে বলি কিডনি। ইংলিশে বলি কিডনি। রেচনতন্ত্রের প্রধান অঙ্গটা হচ্ছে বৃক্ক, ইংলিশে বলি কিডনি। বৃক্ক থেকে যে দুইটা নালী বেরিয়েছে হলুদ কালার, এই যে দুইটা নালী বেরিয়েছে, আমরা এই দুইটাকে বলি রেচন নালী। রেচন নালী। রেচন নালী। এটার ইংলিশটা একটু মনে রাখবেন, রেচন নালীর ইংলিশটা হচ্ছে ইউরেটার। ইউরেটার। ইংলিশটা একটু মনে রাখবেন, রেচন নালীর ইংলিশটা হচ্ছে ইউরেটার। এই যে বৃক্ক রেচন বজ্রগুলাকে ছাকছে, ছাইকে ওই বজ্রগুলা এই নালীর মাধ্যমে আইসে এখানে, মানে এই থলিতে একটু জমা থাকছে। এই যে যে নালীর মাধ্যমে বৃক্ক থেকে রেচন বজ্রটা থলিতে আসছে, একটু মনোযোগ দেন, যে নালীর মাধ্যমে বৃক্ক থেকে রেচন বজ্রটা থলিতে আসছে, এই দুইটা নালীর নাম হচ্ছে ইউরেটার বা রেচন নালী। এবং যে থলির মধ্যে রেচন বজ্রটা আসছে, আমরা এই থলিটাকে বলি মূত্রথলি। 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 এবং মূত্রথলি থেকে আরেকটা ছোট্ট নালীপথে এই রেচন বজ্রটা ডিরেক্ট পরিবেশে চলে যায়, ডিরেক্ট বাইরে। এই ছোট্ট নালীটার নাম হচ্ছে মূত্রনালী। মূত্রথলি থেকে যে নালীটা বের হয়েছে, নালীটার নাম হচ্ছে মূত্রনালী। এটার ইংলিশটা হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা। একটু প্যাচ লাগায়েন না। মূত্রথাল মূত্রনালী এটা হচ্ছে ইউরেথ্রা, আর রেচন নালী এটা হচ্ছে ইউরেটার। একটা ইউরেথ্রা, একটা ইউরেটার। ইউরেটারের সংখ্যা দুইটা। ইউরেটার থাকে হচ্ছে বৃক্ক এবং মূত্রথলির মাঝে। বৃক্ক থেকে রেচনটাকে মূত্রথলিতে নিয়ে আসে, এটা হচ্ছে ইউরেটার। আর মূত্রথলি থেকে বজ্রটাকে বাইরে বের করে দেয়, এটা হচ্ছে ইউরেথ্রা। একটা ইউরেটার, একটা ইউরেথ্রা। আর এই যে যেখানে আমি চারটা অঙ্গ খাইছি, বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, এগুলাই হচ্ছে মানুষের প্রধান রেচনতন্ত্র। মানুষের প্রধান রেচনতন্ত্রে কি আছে? এক জোড়া বৃক্ক, দুইটা বৃক্ক, একটা ডান বৃক্ক, একটা বাম বৃক্ক, দুইটা ইউরেটার, ডান ইউরেটার, বাম ইউরেটার, একটা মূত্রথলি এবং একটা মূত্রনালী। আমি আবারও বলতেছি, এটার মধ্যে পেঁচ লাগায়েন না। ইউরেটার হচ্ছে রেচন নালী, ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী। ইউরেটারের সংখ্যা দুইটা, ইউরেটারের সংখ্যা দুইটা, ইউরেথ্রারের সংখ্যা কিন্তু একটা। বুঝছেন? এটা একটু তুলেন, তুলে কোনো প্রশ্ন থাকলে একটু করেন। হ্যাঁ, মূত্র বিসর্জন নালী, সাইমন ইসলাম। ভাইয়া সবটুকু ভাসে, কি ভাসে রে ভাইয়া সবটুকু? ডান। ডান, ওকে। লেখা দেখা যায় না। কে? মরিয়ম বেগম। লেখা কেন দেখা যায় না? ওয়াহিদা, লেখা ডান। একটু আমাকে জানাবেন ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। একটু আমাকে জানাবেন ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। আমি একটু নার্ভাস। দৃষ্টি। ইউরেথ্রা হবে নাকি সরি, ইউরেথ্রা। ইরেথ্রা লিখছি, আচ্ছা, সরি সরি সরি। বয়স হয়ে যাচ্ছে, কি করব। এই যে এটা এটা এটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে ইউরেথ্রা। বয়স হয়ে যাচ্ছে, মাফ করে দিও। ইউরেথ্রা। ওকে। ক্লাসটা বোঝা যায় কিনা একটু জানাবেন। লাইটের জন্য সমস্যা। আহ, এই এই ধাই কয়টা ক্লাস লাগবে? আচ্ছা, এই অধ্যায় চারটা ক্লাস লাগবে ভাইয়া।
জি স্যার, ক্লাস বোঝা যাইতেছে, বোঝা যায়। জি ভাই, ক্লিয়ারলি। চয়ন বিশ্বাস। ইউরেথ্রা, ইউরেথ্রা, আমি তো ঠিক করে দিলাম, ইউরেথ্রা। ভাইয়া সবটুকু ভালো ভাসে না। কোন জায়গাটুকু ভালো ভাসে না? আচ্ছা, আমি একটু লাইট গুলো অফ করে দেখি কোন জায়গাটুকু ভালো ভাসে না, একটু দাঁড়ান। এখন ঠিক আছে? দেখেন তো এখন ঠিক আছে? একটু জানায়েন ঠিক আছে কিনা। সাইডের লেখা বোঝা যায় না। ফুল স্ক্রিনে দিলে ক্লিয়ারলি তো ভাসে। ফুল স্ক্রিন দেন, এটাই তো। শর্ট দেখতেছেন কেন? ফুল স্ক্রিন দেন। এক স্ক্রিনে ক্লাস করেন আর এক স্ক্রিনে টিকটক দেখেন, তাই না? আবার বললেন যে ভাইয়া বোঝা যায় না। আসো, রেচনতন্ত্রের পরিচিতির মধ্যে আমরা একটু শুরু করি। আমরা মানে এই অঙ্কগুলোর মাধ্যমে রেচন বজ্রগুলা অপসারিত হয়। আমরা একটু শুরু করি এই অঙ্কগুলার বিভিন্ন গঠন, তাদের ভিতরে কি আছে না আছে, তারা কিভাবে বজ্রটাকে অপসারণ করে। বুঝছেন? আমরা একটু শুরু করতেছি। রেচনতন্ত্রের পরিচিতি খাতার মধ্যে একটু টাইটেল দেন বৃক্ক। রেচনতন্ত্রের পরিচিতি খাতার মধ্যে টাইটেল দেন বৃক্ক। বৃক্ক ইংলিশটা হচ্ছে কিডনি। বৃক্ক বা কিডনি। বৃক্ক বা কিডনি। বলো, মানুষের শরীরে বৃক্ক আছে দুইটা, একটা ডান পাশে একটা বাম পাশে। একটু বলেন তো, বৃক্ক কি কোথায় আছে? মাথায় নাকি বুকে? বৃক্ক কোথায় আছে, মাথায় নাকি বুকে? মানে বক্ষ গহ্বরে নাকি মাথায়? বৃক্ক আছে হচ্ছে আমাদের উদর গহ্বরে বা পেটে। আমাদের উদর গহ্বরে বা পেটে। আমাদের শরীরে বৃক্ক আছে দুইটা। আমি একটু লিখি বৃক্ক সম্পর্কে পরিচিতি। বৃক্ক হচ্ছে সংখ্যায় দুইটা। সংখ্যায় দুইটা। একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। ডান আরেকটা হচ্ছে বাম। ডান বৃক্ক, বাম বৃক্ক। আর বৃক্কের অবস্থানটা হচ্ছে উদর গহ্বরে, মানে পেটে। উদর গহ্বরে, মানে পেটে বৃক্কের অবস্থান। আমি যদি তোমাকে একটু দেখাই, একটু এই পাশটায় তাকাবা। এটা আমাদের উদর গহ্বরের মানে একটা ক্রস সেকশন। আমি পেটটাকে এই বরাবর কেটে ফেলছি। একটু তাকান, এই যে পেট, আমি পেটটাকে এই বরাবর কেটে ফেলছি। কেটে ফেলে আমি উপর থেকে দেখতেছি, আমি উপর থেকে দেখতেছি। তাহলে দেখেন তো ছবিটা অনেকটা এমন দেখা যাবে। একটু তাকান, তাহলে ছবিটা অনেকটা এমন দেখা যাবে। এই যে আমাদের পেটের ক্রস সেকশন একটা ছবি। মনে করেন এই যে এটা হচ্ছে মেরুদণ্ড, মানে পিছনের দিকে আছে। এই যে এটা হচ্ছে মেরুদণ্ড, তাহলে এটা পিঠ। পিছনের দিকটা হচ্ছে পিঠ, আর এটা হচ্ছে পেট, সামনের দিকটা পেট। বলা হয়ে থাকে বৃক্ক হচ্ছে আমাদের দেহের পিছনের দিকে, মানে মেরুদণ্ডের দুই পাশে দুইটা বৃক্ক অবস্থান করে দেহের পিছনের দিকে। আর দেহের যে সামনের যে দিকটা আছে, সামনের দিক, এই সামনের দিকে অবস্থান করে পেটের যে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পাকস্থলী এরা। তাহলে এই যে লাল যে দুইটা আঁকলাম, এই লাল দুইটা হচ্ছে বৃক্ক। তাহলে বৃক্কের অবস্থানটা বলেন উদর গহ্বরের পিছনের দিকে, মেরুদণ্ডের দুই পাশে। তাহলে অবস্থান হচ্ছে উদর গহ্বরের পিছনের দিকে, মেরুদণ্ডের দুই পাশে, পিছনের দিকে আমাদের পেটের, পেটের পিছনের দিকে আছে। এবং মেরুদণ্ডের দুই পাশে আমরা যে পিঠ দিয়ে পালপেট করার চেষ্টা করি, আমরা পিঠের দিকে যে হাত দিই, অনুভব করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝি পিঠের মধ্যে জোরে হাত দিলে বৃক্কটা বোঝা যায়। মানে আমরা, আপনারা বুঝবেন মেডিকেলে উঠে। তো আমাদের বৃক্কটা আছে পিঠের দিকে, সামনের দিকে না, পিঠের দিকে। উদর গহ্বরের মেরুদণ্ডের দুই পাশে। একটু তাকান, একটা বৃক্ক হচ্ছে ডান বৃক্ক, একটা বৃক্ক হচ্ছে বাম বৃক্ক। একটু মনে রাখবেন, আমাদের দুইটা বৃক্কের মধ্যে ডান বৃক্কটা একটু নিচে অবস্থান করে। কারণ দেহের ডান পাশে, মানে উদর গহ্বরের ডান পাশে যকৃৎ অবস্থান করে। যকৃৎটা একটু বেশি জায়গা নিয়ে নেয়, মানে সামনে পিছনে দুই জায়গায় যকৃৎটা বিস্তৃত। তখন যকৃতের অবস্থানের কারণে আমাদের ডান বৃক্কটা একটু নিচে অবস্থান করে, আর বাম বৃক্কটা একটু উপরে অবস্থান করে। তাহলে আমি যদি একটু ছবিটা আমি এখানে এঁকে দেখাই, এই যে দুইটা বৃক্কের ছবি।
এই যেটা মনে করেন ডান বৃক্ক, সে একটু নিচে অবস্থান করে, আর এই যে বাম বৃক্ষটা সে একটু উপরে অবস্থান করে। সে হচ্ছে ডান, সে হচ্ছে ডান, আর সে হচ্ছে বাম। বাম। তাহলে আমাদের বৃক্ষটা, ডান বৃক্ষটা একটু নিচে থাকে যকৃতের কারণে, বাম বৃক্ষটা একটু উপরে থাকে কারণ তার উপরে কেউ নাই। বলা হয়ে থাকে আমাদের এই বৃক্ষগুলা থাকে হচ্ছে, বৃক্ষগুলা থাকে আমাদের মেরুদণ্ডের দুই পাশে, ডান পাশে এবং বাম পাশে। আমাদের মেরুদণ্ডের টোটাল 26টা হাড় আছে। মেরুদণ্ডের টোটাল 26টা হাড্ডি আছে, ছোট 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 26টা হাড্ডি আছে। এই যে আপনাকে একটু দেখাই, এই যেটা হচ্ছে মেরুদণ্ড, একটু তাকান মেরুদণ্ড, এই যে পিছনের দিক থেকে উপর থেকে ছোট 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 এরকম 26টা হাড্ডি আছে আমাদের মেরুদণ্ড। আর মেরুদণ্ডের দুই পাশে পিছনের দিকে, এই যে ভিতর থেকে পিছনের দিকে দুইটা বৃক্ক আছে। আর মেরুদণ্ডের হাড্ডিগুলাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। যেমন এই যে উপরের দিকে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এগুলাকে আমরা বলি ঘাড় বা গ্রীবাদেশীয় হাড্ডি। বুকের মধ্যে যে হাড্ডিগুলো আছে মেরুদণ্ডের, এই যে বুক, আমরা এটাকে বলি বক্ষদেশীয় হাড্ডি। পেটের মধ্যে যে হাড্ডিগুলো আছে আমরা এগুলো বলি কটিদেশীয় বা লাম্বার হাড্ডি। একটু মনে রাখবেন, আমাদের দুইটা বৃক্ক থাকে হচ্ছে সর্বশেষ থোরাসিক মানে 12 নম্বর থোরাসিক থেকে তৃতীয় লাম্বার কোষরেখা, মানে তাদের বিস্তৃতি উপর থেকে যে বৃক্ষটা শুরু হয়েছে, যে বৃক্ষ শুরু হয়েছে 12 নম্বর থোরাসিক ভার্টেব্রা থেকে, মানে ভার্টেব্রা গুলো যে থোরাসিক মানে বক্ষদেশীয়, এটা এক এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, এটা আট, এটা নয়, এটা 10, এটা 11, এটা 12। বুঝছেন? এই যে 12 নম্বর এই অঞ্চল থেকে 12 নম্বর ভার্টেব্রাটা যে আছে, মেরুদণ্ডের যে হাড্ডিটা আছে আমরা বলি ভার্টেব্রা। 12 নম্বর ভার্টেব্রা থেকে বৃক্ষ শুরু হয়েছে, এই যে 12 নম্বর থেকে শুরু হয়েছে, 12 নম্বর থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 12 নম্বর কিন্তু থোরাসিক, এবং থোরাসিক 12 শেষ, পরে শুরু হচ্ছে লাম্বার দিয়া, মানে থোরাসিকের পরে হচ্ছে লাম্বার 1, পরে হচ্ছে লাম্বার 2, এবং পরে হচ্ছে লাম্বার 3, এবং শেষ লাম্বার 3 পর্যন্ত। তাহলে বৃক্কের একটু বিস্তৃতা বলবেন, থোরাসিক 12 ভার্টিবা থেকে, মানে বুকের সর্বশেষ ভার্টিবা থেকে পেটের 3 নম্বর ভার্টিবা তথা লাম্বার 3 ভার্টিবা পর্যন্ত, এটা হচ্ছে বৃক্কের বিস্তৃতি, মানে কিডনির বিস্তৃতিটা। বুঝছেন? তাহলে আমি একটু এগুলো মুছতেছি, আমি একটু বৃক্কের বিস্তৃতিটা বলা ট্রাই করছি, আমি একটু লিখে দিই। আমাদের বৃক্ক কোন জায়গা থেকে শুরু, কোন জায়গায় শেষ? বৃক্কটা হচ্ছে T12 থেকে শুরু। টি ফর থোরাসিক মানে বক্ষদেশীয়, টি ফর থোরাসিক ভার্টিব্রা মানে মেরুদণ্ড, ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। 12 নম্বর থোরাসিক ভার্টিব্রা থেকে সে হচ্ছে 3 নম্বর লাম্বার ভার্টিব্রা পর্যন্ত, এল ফর লাম্বার, এল ফর লাম্বার, লাম্বার মানে 3 নম্বর লাম্বার পর্যন্ত, বি ফর ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা। বৃক্কের অবস্থানটা বুঝছেন কিনা একটু জানেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আপনারা চলন অঙ্গ সঞ্চালন এখনো পড়েন নাই, একটু মনে রাখতে হবে যে বৃক্কের অবস্থানটা হচ্ছে 12 নম্বর থোরাসিক থেকে 3 নম্বর লাম্বার পর্যন্ত, উপর দিয়ে 12, পরে হচ্ছে লাম্বার 3। কেউ না বুঝলে একটু জানান, আমি ছবি এঁকে আরো সুন্দর করে বুঝাবো। বৃক্কের অবস্থানটা বুঝছেন কিনা না বুঝলে একটু জানান। 27 ব্যাচ। বৃক্কের অবস্থানটা একটু জানান, 27 ব্যাচ বুঝছেন কিনা। নোহা বুঝছি, ওকে। হাসনাত সাকি বুঝছি, ওকে। জি ভাইয়া বুঝছি, ওকে। ওকে, তাহলে বৃক্ষর পরিচিতি সম্পর্কে বলতেছিলাম যে বৃক্ষর পরিচিতি, মানুষের প্রধান বেচনাঙ্গের নাম হচ্ছে বৃক্ষ, যেটা সংখ্যায় থাকে দুইটা, একটা ডান একটা বাম। এটা থাকে উদর গহ্বরের পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে, মেরুদণ্ডের দুই পাশে। এবং এটার বিস্তৃতি হচ্ছে আমাদের সর্বশেষ থোরাসিক ভার্টিব্রা থেকে শুরু করে 3 নম্বর লাম্বার ভার্টিব্রা পর্যন্ত, এই অঞ্চলটার মধ্যে সে বিস্তৃত থাকে। এবং ডান বৃক্ষটা একটু নিচে থাকে যকৃতের কারণে, বাম বৃক্ষটা একটু উপরে থাকে। বুঝছেন? একটু তাকাও, বৃক্ক কতটুক বড়, তোমাকে যে একটু দেখায় একটা বৃক্ষের ছবি। এই যে একটা বৃক্ষ, এই যে একটা বৃক্ষ, বৃক্ক কতটুক বড়, মানুষের শরীরে কিডনি কতটুক। বলা হয়ে থাকে মানুষের শরীরের বৃক্ক গোলা, আমি একটু এখানে মুছতেছি।
এই যে মানুষের শরীরে একটা বৃক্ক বলা হয় থাকে, পরিণত মানুষের শরীরে একটা বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। পরিণত মানুষের শরীরে একটা বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য। সে দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। এবং একটা বৃক্কের প্রস্থ হচ্ছে তার অর্ধেক, দৈর্ঘ্যের অর্ধেক, 5 থেকে 6 সেন্টিমিটার হচ্ছে বৃক্কের প্রস্থ। তাহলে বৃক্কের দৈর্ঘ্য কত বললাম? 10 থেকে 12, খুব বেশি বড় না, 10 থেকে 12 সেন্টিমিটার মাত্র, এই যে এতটুক এতটুক। এবং প্রস্থটা হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার, এই যে আমার হাতে এটা দেখতে পারতেছেন, খুব একটা বেশি বড় না এইটাই। এবং বলা হয়ে থাকে প্রাপ্তবয়স্ক পুরুষে একটা বৃক্কের ওজন হয় পুরুষে 150 থেকে 170 গ্রাম, খুব বড় না। পুরুষে বৃক্কের ওজন হয় 150 থেকে 170 পুরুষে, আর নারী দেহে বৃক্কের ওজন হয় 130 থেকে 150 গ্রাম, মানে 20 গ্রামের মতো কম। তাহলে বুঝেন বৃক্কটা খুব একটা বেশি বড় না, খুব একটা ছোট অঙ্গ, মানে 100-150 গ্রামের মতো, 150 গ্রাম এভারেজ। পুরুষে 150 থেকে 170, নারীদের 130 থেকে 150, এভারেজ 150। খুব একটা বেশি বড় না, ছোট একটা অঙ্গ। একটু একটু তুলেন, তাহলে আমি একটু আবার রিপিট করে শেষ করতেছি যে মানুষের প্রধান রেচনাঙ্গের নাম হচ্ছে বৃক্ক, সংখ্যায় 2টা, ডান এবং বাম। তার অবস্থান হচ্ছে উদর গহ্বরে, মানে পেটের মধ্যে, মেরুদণ্ডের দুই পাশে, দ্যাট মিনস পিছনে। তার বিস্তৃতি হচ্ছে উপরের প্রান্তটা থাকে হচ্ছে T12 থোরাসিক 12 থেকে, এবং নিচের প্রান্তটা শেষ হয়ে লাম্বার 3-তে যায়। T12 থেকে লাম্বার 3 পর্যন্ত তার বিস্তৃতি। এই বৃক্ষটা পরিণত মানুষের 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ তার অর্ধেক, 5 থেকে 6 সেন্টিমিটার। এবং এই বৃক্ষটার ওজন হয় পুরুষে 150 গ্রাম, মানে 150 থেকে 170 গ্রাম, নারী দেহে 130 থেকে 150 গ্রাম, মানে 20 গ্রাম, 19-20। বুঝা গেল? এই হচ্ছে আমাদের বৃক্কের একটু বাহ্যিক গঠন। এবার একটু তাকান, আমরা যে বৃক্ষটাকে একটু লম্বা লম্বি বরাবর কেটে ফেলি, তাহলে যে ভিউটা দেখবেন এটা হচ্ছে এটা। আমরা একটু ঢুকে যাব বৃক্কের বাহ্যিক গঠন করার পরে একটু বৃক্কের অভ্যন্তরীণ গঠনে। যে বৃক্ষটাকে যদি আমরা একটু কেটে ফেলি, তাহলে ভিতরে যা দেখবো সেটা আমি একটু বোর্ডে আঁকতেছি, একটু দেখেন। হাতের মধ্যে টাইটেল দেন বৃক্কের অভ্যন্তরীণ গঠন, মানে ভিতরের গঠন। অভ্যন্তরীণ গঠন, অভ্যন্তরীণ গঠন, বৃক্কের অভ্যন্তরীণ গঠন। একটু তাকাও, আমি একটা ছবি আঁকি। আমি যদি বৃক্ষকে কাটি তাহলে এরকম একটা ছবি আমি পাবো। একটু ছবিটা আমার সাথে সাথে আগে ট্রাই করবেন, খুবই সহজ একটা ছবি। আমাকে এখানে অনেক কিছু বানাইতে হবে। বৃক্ষের অভ্যন্তরীণ গঠন, এই যে বৃক্ষকে আমি কেটে ফেলছি, ভিতরে যা যা দেখতেছি লম্বা বরাবর, ভিতরে যা যা দেখতেছি আমি এটা আঁকতেছি। আমি যে বৃক্ষকে কাটি তাহলে ভিতরে আমি এরকম কিছু জিনিস পাবো। এই যে আমি বৃক্ষের ভিতরে এরকম কিছু জিনিস পাবো। কি আঁকতেছি কিছু বোঝার দরকার নেই, আপনি শুধু একটু স্ক্রিনে তাকায় থাকেন। এটা তাকাও, দেখো বৃক্কের অন্তর্গঠনে বা অভ্যন্তরীণ গঠনে, বৃক্কের অভ্যন্তরীণ গঠনে আমরা বৃক্ষটাকে 3টা অঞ্চলে ভাগ করে, বা 3টা অঞ্চলে ভাগ করতে পারি। বৃক্কের বাইরের দিকে যে অঞ্চলটা খুবই ঘন, এই যে বৃক্কের বাইরের দিকে যে অঞ্চল, একটা অঞ্চল থাকে, এই অঞ্চলটা হচ্ছে খুবই শক্ত এবং খুবই ঘন, খুবই শক্ত এবং খুবই ঘন একটা অঞ্চল পাওয়া যায় বাইরের দিকে, খুবই শক্ত। এবং ভিতরের দিকে যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা বাদে যে ভিতরের দিকে যে অঞ্চলটা আছে এটা হচ্ছে এটা তুলনায় নরম। আমরা বাইরের যে অঞ্চলটা আছে বৃক্কের, এই বাইরের অঞ্চলটাকে বলি কর্টেক্স, কর্টেক্স, কর্টেক্স। এবং ভিতরের যে অঞ্চলটা আছে, আমরা এই অঞ্চলটাকে বলি মেডুলা, মেডুলা। তাহলে অভ্যন্তরীণ গঠনে বৃক্কের 2টা অংশ আছে, বাইরের দিকের শক্ত অঞ্চলটা, এই যে একটু এখানে তাকাইতে পারেন, এই যে বাইরের দিকে যে শক্ত অঞ্চলটা আছে, শক্ত, এই শক্ত অঞ্চলটার নাম হচ্ছে কর্টেক্স। এবং ভিতরের দিকে যে অঞ্চলগুলো দেখতেছেন এই যেগুলা, এটা নাম হচ্ছে মেডুলা। এই যে বাইরের দিকে চারপাশে চারপাশে একদম নিরেট যে গঠনটা, এটা হচ্ছে কর্টেক্স। এবং ভিতরে যে কলিজা কালার, এটা একটু নরম নরম থাকে, এগুলোর নাম হচ্ছে মেডুলা, ভিতরের দিকের অঞ্চলটা। এবং এই যে যে হলুদটা দেখতে পারতেছেন এখানে ছবিতে, হলুদ, হলুদ, আর এখানে সাদা কালারটা, এই সাদা কালারটার নাম হচ্ছে পেলভিস। আমি একটু চিত্রটা কমপ্লিট করি,
সরি। একটু তাকাও। এটা হচ্ছে একটা বৃক্কের অভ্যন্তরীণ গঠন। এই যে অভ্যন্তরীণ গঠনে ভিতরে আমি যে অংশটা সাদা করতেছি যে শুরুর দিকে, এই অংশটার নাম হচ্ছে পেলভিস। একটু একটু মনে রাখবেন যে এই অংশটার নাম হচ্ছে পেলভিস। পেলভিস। তাহলে বৃক্কের অভ্যন্তরীণ গঠনে আমরা বৃক্ককে ৩ টা অঞ্চলে ভাগ করতে পারি। এই সাদা অংশটা বাদে, এই যে সাদা অংশটা বাদে, এটা হচ্ছে মেডুলা। সাদা অংশটা বাদে ভিতরটা মেডুলা, বাইরের শক্তটার নাম হচ্ছে কর্টেক্স। একটু তোলেন, ছবিটা একটু তোলেন। একটু তাকাও, আমি একটু কথা বলি। এই যে যে কর্টেক্সটা আছে, বলা হয়ে থাকে কর্টেক্সটা হচ্ছে বৃক্কের খুবই শক্ত অংশ এবং এইটার মধ্যে থাকে যোজক কলা পাওয়া যায় বা কানেকটিভ টিস্যু পাওয়া যায়। কর্টেক্সটা হচ্ছে যোজক কলা নির্মিত বৃক্কের বাইরে শক্ত আবরণটা। আর ভিতর যে নরম অংশটা আছে এটার নাম হচ্ছে মেডুলা। মেডুলা। এই মেডুলার মধ্যে এই যে যে জিনিসগুলো দেখতে পারতেছেন পিরামিড আকৃতির, মেডুলার মধ্যে পিরামিড আকৃতির এই জিনিসগুলাকে আমরা বলি রেনাল পিরামিড। তাহলে মেডুলার মধ্যে একটা পিরামিড পাওয়া যায়, পিরামিডের নাম কি? পিরামিড, রেনাল পিরামিড। তাহলে বৃক্কের মেডুলা অংশে পিরামিডের মতো যে গঠনগুলো পাওয়া যায়, এই যে একটা লাল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। বলা হয়ে থাকে মানুষের বৃক্কে ৮ থেকে ১৮টা পর্যন্ত রেনাল পিরামিড পাওয়া যায় মেডুলা অঞ্চলে, ৮ থেকে ১৮টা। আর এই পিরামিড গুলার ভিতরেই, এই পিরামিড গুলার ভিতরেই থাকে একটা ছাকনি। আমি যে একটু ছাকনির ছবিটা আঁকি, এই পিরামিড গুলার ভিতরেই থাকে ছাকনি। দেখেন এই যে পিরামিড গুলার ভিতরে এরকম একটা চাকনি আছে, এরকম একটা চাকনি আছে, যে চাকনি গুলা মূত্রটা উৎপন্ন করে। এই যে একটা চাকনি, কিছু বুঝতে হবে না, নেক্সট ক্লাস আলোচনা করব। এই চাকনিটাই যে এখানে মূত্রটা উৎপন্ন হয়, মানে রক্ত, রক্ত যে মূত্রটা নিয়ে আসে বা ইউরিয়াটা নিয়ে আসে, ইউরিয়াটারে সে ছাইকে আলাদা করে, আলাদা করে এই যে পিরামিড গুলোর মধ্যে মূত্রটা থাকে, মানে উৎপন্ন হয়। তারপরে এই মূত্রটা একটু তাকান, এই পিরামিড গুলোর মধ্যে আমি যে একটা পিরামিড একটু আপনাকে বড় করে দেখাই, এই যে একটা পিরামিড, এই পিরামিড গুলোর মধ্যে ছোট ছোট প্রায় ১০ থেকে ২৫টা ছিদ্র আছে পিরামিডের মধ্যে। যে ছিদ্রপথে মূত্রগুলা পিরামিড থেকে এই বড় নালীর মধ্যে আসে। তাহলে পিরামিডের মধ্যে যে ছোট ছোট যে ছিদ্রগুলা আছে, এই ছোট ছোট ছিদ্রগুলাকে, মানে টোটাল ১০ থেকে ২৫টা আছে ছিদ্র, আমরা এই ছিদ্রগুলাকে বলি রেনাল পেপিলা। রেনাল পেপিলা। রেনাল পেপিলা। তাহলে প্রত্যেকটা পিরামিডে এরকম ১০ থেকে ২৫টা ছোট ছোট ছিদ্র আছে। এই ছোট ছোট ছিদ্র মধ্যে মূত্রটা রেনাল, মানে পিরামিড থেকে বাইরের দিকে আসা শুরু করে, রেনাল পেপিলা। আর রেনাল পেপিলার পর এই যে যে নলগুলা দেখতে পারতেছেন, আমি একটু হলুদ করতেছি, এই যে যে এই নলটা দেখতে পারতেছেন, এই যে নলটা দেখতে পারতেছেন, এই যে নল, দেখেন এই যে যেগুলো হলুদ করতেছে, যেগুলো হলুদ করতেছে একটু তাকান, এই ছোট ছোট নলগুলা দেখেন আবার একসাথে মিলা এই যে একটা বিশাল নল গঠন করছে, যে হলুদ দুইটা মিলা একটা হয়েছে, যে দুইটা একসাথে মিলিত হয়েছে, এই দুইটা একসাথে মিলিত হয়েছে। আমি একটু নীল নীল দিই, দেখেন এই যে হলুদ দুইটা এই জায়গায় একসাথে মিলছে, এই যে হলুদ দুইটা একসাথে মিলছে। তাহলে হলুদ যে ছোট ছোট নলগুলা আছে, মানে রেনাল পেপিলা গুলা যে ছোট ছোট নলে মুক্ত হয়, এই ছোট ছোট নলগুলাকে আমরা বলি মাইনর কেলিক্স। মানে ছোট নল, কেলিক্স মানে নল, মাইনর কেলিক্স। তাহলে রেনাল পেপিলা গুলা যে ছোট ছোট নলে উন্মুক্ত হয় নাম হচ্ছে মাইনর কেলিক্স। মাইনর কেলিক্স। এবং এই যে মাইনর কেলিক্স গুলা আবার একত্রে মিলিত হয়েছে, এই যে যেটা কালো করতেছে, যেটা গাঢ় করতেছে, মাইনর কেলিক্স গুলা দুইটা মাইনর কেলিক্স আরেকটা বর্ণনালীর মধ্যে মুক্ত হয়। এই বর্ণনালীটার নাম হচ্ছে মেজর কেলিক্স। এই যেটা নাম হচ্ছে মেজর কেলিক্স, মানে প্রধান নালী, মেজর কেলিক্স। একটু তাকাও। তো আমি বৃক্কের অভ্যন্তরীণ গঠনটা তোমাকে দেখাইতে চাইতেছি, যে একটা বৃক্ষকে কাটলে বৃক্কের গঠনে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে কর্টেক্স, একটা নাম হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে এরকম ৮ থেকে ১৮টা পিরামিড পাওয়া যায়, নাম হচ্ছে রেনাল পিরামিড। এই পিরামিডগুলোর মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র পাওয়া যায়, এই যে পিরামিডগুলোর মধ্যে যে ছোট ছোট ছিদ্রগুলো পাওয়া যায়, এই ছোট ছোট ছিদ্রগুলোর নাম হচ্ছে রেনাল পেপিলা। আর পেপিলা যে একটা ছোট্ট নালীর মাধ্যমে উন্মুক্ত হয়েছে নাম হচ্ছে মাইনর কেলিক্স। আর মাইনর কেলিক্স গুলো মিলা বৃক্কের ভিতরে একটা বর্ণালী গঠন করছে, যে এটা নাম হচ্ছে মেজর কেলিক্স। আর মেজর ক্লিক্স গুলা এই দেখেন, এই যে একটা মেজর ক্লিক্স, এই যে একটা মেজর ক্লিক্স, এই যে একটা মেজর ক্লিক্স, মেজর ক্লিক্স গুলা যে বর্ণালীটা গঠন করছে, এই যে সাদা, এই বর্ণালীটার নাম হচ্ছে পেলভিস। পেলভিস। তাহলে আমি মূত্রের ফ্লোটা দেখাইতে চাইতেছি। ইউরিয়াটা এই জায়গায় তৈরি হয়, এই জায়গায় তৈরি হয়ে ইউরিয়াটা পিরামিডে আসে, আইসা জমা হয়। পিরামিড থেকে সে রেনাল পেপিলা হয়ে মাইনর ক্লিক্সে আসে, মাইনর ক্লিক্স থেকে সে যায় মেজর ক্লিক্সে, মেজর ক্লিক্স থেকে সে যায় হচ্ছে
পেলভিসে। পেলভিস থেকে সে মূত্র রেচন নালী বা ইউরেটারের মাধ্যমে চলে যায় মূত্রথলিতে, মূত্রথলি থেকে মূত্রনালী, মূত্রনালী থেকে বাইরে। এটুকু বুঝছেন? আচ্ছা আমি একটু ফ্লোটা লিখে দিই, মূত্রের ফ্লোটা এটা দেখেন, আমি পরে আমি আবার এটা শো করতেছি। দেখেন, সবার আগে পিরামিডে মানে রেচন বজ্রের ফ্লোটা, পিরামিডে রেচন বজ্র উৎপন্ন হয়। পিরামিড, পিরামিড, পিরামিড থেকে রেচন বজ্রটা রেনাল পেপিলা দিয়ে যায়। রেনাল পেপিলা, রেনাল পেপিলা, রেনাল পেপিলা থেকে সে যে হচ্ছে মাইনর কিলিক্সে, মাইনর কিলিক্স, মাইনর কিলিক্স, মাইনর কিলিক্স থেকে সে যায় মেজর কিলিক্সে, মেজর কিলিক্স, মেজর কিলিক্স থেকে সে যায় পেলভিসে, পেলভিস, পেলভিস থেকে সে যায় ইউরেটার মানে রেচন নালী, ইউরেটার, ইউরেটার থেকে ইউরেটার থেকে যায় মূত্রথলি, মূত্রথলি, আর মূত্রথলি থেকে সে মূত্রনালী, মূত্রনালী, আর মূত্রনালী থেকে বাইরে মানে দেহের বাইরে। এই হচ্ছে আমাদের মূত্রের ফ্লোটা। আমি এটা পড়াইতে যাই, আমি এটা পড়াইতে যাই যে বৃক্কের অভ্যন্তরীণ গঠনটা আপনাকে দেখাইছি। একটু দেখেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। মেজর কিলিক্সটা আরেকবার বলেন। ছোট ছোট মাইনর কিলিক্স গুলা একত্রিত হইয়া যে জিনিসটা গঠন করছে তার নামই হচ্ছে মেজর কিলিক্স। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে করেন। তার বৃক্ক দুইটির আকার কি একই? হ্যাঁ, মোটামুটি দৈর্ঘ্য প্রস্থ সমানই, জাস্ট একটা একটু উপরে থাকে, একটা একটু নিচে থাকে। তার ক্লাস কয়টায় শেষ? এই তো ভাই আর 10 মিনিট, আর 10 মিনিট না, আর 5 মিনিট। না ভাইয়া, কোশ্চেন নাই কোনো। তাহলে সবাই একটা প্রশ্নের উত্তর দেন দেখি। বৃক্কের অভ্যন্তরীণ গঠনে পিরামিড কয়টা পাওয়া যায়? বৃক্কের মধ্যে পিরামিড কয়টা পাওয়া যায়? নিশি মাইনর ক্লিক্সটা রিপিট করেন, ওকে রিপিট করব। মাইনর ক্লিক্সটা রিপিট করেন, ওকে করব। আনসার দেন দেখি। আচ্ছা আমি আবার একটু বলবো, পেলভিসটা আবার বলেন, আবার একটু বলবো। আয়েশা সিদ্দিকা 8 থেকে 18, নিশি 8 থেকে 18, মরিয়ম আক্তার 8 থেকে 18টি, ফারহানা আক্তার হেপি 8 থেকে 18টি। ভাইয়া ফিগারটা বুঝি নাই। আচ্ছা আমি আমি আবার একটু বুঝাই। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই বলতেছেন 8 থেকে 18টি। একটু তাকান ফিগারটা, আমি একটু আবার আপনাকে বুঝাই, একটু নতুন করে এঁকে বুঝাই। দেখেন, আমি খুব দ্রুত এঁকে ফেলবো। একটা বৃক্কের অভ্যন্তরীণ গঠন, অন্তর্গঠন। একটা বৃক্কের অন্তর্গঠনে আমরা কি কি অংশ পাই? এই যে একটা বৃক্ক, একটা বৃক্কের অন্তর্গঠনে বাইরের দিকে একটা শক্ত অঞ্চল পাওয়া যায়, শক্ত। এই শক্ত অঞ্চলটার নাম হচ্ছে কর্টেক্স। শক্ত অঞ্চলটার নাম হচ্ছে কর্টেক্স। এই যে যে শক্ত অঞ্চলটা, শক্ত অঞ্চলটার নাম হচ্ছে কর্টেক্স, কর্টেক্স। এবং কর্টেক্স দ্বারা আবদ্ধ ভিতরে সম্পূর্ণ অন্ডরচনার নাম হচ্ছে মেডুলা। ভিতরে সম্পূর্ণটা হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে এরকম কিছু পিরামিডের মতো গঠন পাওয়া যায়। এটা দেখেন, পিরামিডের মতো কিছু গঠন পাওয়া যায়। এই পিরামিডের গঠনগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। আমি জাস্ট একটা পিরামিডকে আপনাকে একটু জুম করে দেখাবো, একটু বড় করে দেখাবো। আমি এখানে একটা পিরামিড আঁকতেছি, একটু বুঝেন সবকিছু বোঝার জন্য। এই যে একটা পিরামিড, এই যে একটা পিরামিড, এবং ধরেন তার পাশে এই জায়গায় আরেকটা পিরামিড আছে, তার পাশে ঠিক পাশে এই যে আরেকটা পিরামিড। এরকম 8 থেকে 18টা পিরামিড আছে। একটু তাকাও, এই পিরামিডের মধ্যে, এই পিরামিডের মধ্যে মূত্রটা উৎপন্ন হয়, মানে বজ্রগুলা এই পিরামিডের মধ্যে আলাদা হয়। এই বজ্রগুলা পিরামিড থেকে ছোট ছোট কিছু নালী পথে, ছোট ছোট নালী বলতে টোটাল
10 থেকে 25টা ছোট ছোট নালী পথে পিরামিড থেকে বের হয়। এই যে ছোট ছোট নালী লাল লাল লাগছে। আচ্ছা আমি একটা অন্য কালার দিয়ে আঁকি, অন্য কালার দিয়ে আঁকি, লাল দিব না। এ দেখেন, এ দেখেন এই পিরামিডের মধ্যে ছোট ছোট কিছু নালী আছে, ছোট ছোট কিছু নালী আছে, এরকম 10 থেকে 25টা ছোট ছোট নালী পিরামিডের মধ্যে আছে। এই যে একটা নালী, এই যে একটা নালী, এই যে একটা নালী, এরকম 10 থেকে 25টা ছোট ছোট নালী আছে। এই ছোট ছোট নালীগুলাকে বলি আমরা রেনাল পেপিলা। এই যে ছোট ছোট নালী রেনাল পেপিলা, পেপিলা গুলা মূত্রটা বা বজ্রটা নিয়ে পিরামিড থেকে বের হয়েছে, বের হইয়া সবাই একটা নালীর মধ্যে মুক্ত হয়েছে। এই যে একটা নালী, সবাই সবাই এই যে সবাই একটা নালীর মধ্যে মুক্ত হয়েছে। এই প্রধান নালীটার নাম হচ্ছে মাইনর কেলিক্স। মানে পিরামিড পেপিলা গুলা যে নালীতে মুক্ত হয় নাম হচ্ছে মাইনর কেলিক্স। তাহলে এই জায়গায়ও সেম, এই যে পিরামিড গুলা যে নালীর মধ্যে মুক্ত হইতেছে সবুজটা, এই যে এই সবুজটা, এই সবুজটা নাম হচ্ছে মাইনর কেলিক্স। এই যে মাইনর কেলিক্স, এই যে সবুজটা নাম হচ্ছে মাইনর কেলিক্স, মাইনর ক্লিক্স। আবার দেখেন দুইটা মাইনর ক্লিক্স পরবর্তীতে আবার এক হয়, বা আশেপাশের কিছু মাইনর ক্লিক্স পরবর্তীতে এক হইয়া আরেকটা প্রধান নালী গঠন করে। এই দুইটা মাইনর ক্লিক্স এক লাগে হইয়া একসাথে হইয়া আরেকটা প্রধান নালী গঠন করছে। এই প্রধান নালীটার নাম হচ্ছে মেজর ক্লিক্স। হলুদটা, হলুদটার নাম হচ্ছে মেজর ক্লিক্স। তা এই পাশে আরেকটা মেজর ক্লিক্স আছে, আবার এই পাশে আরো মেজর ক্লিক্স আছে, একটা তো নাই। এই যে মেজর ক্লিক্স একটা, এই যে মেজর ক্লিক্স। এই মেজর ক্লিক্স গুলা যে নালীর মধ্যে এসে মুক্ত হয়েছে, বড় নালী, এই যে তিনটা মেজর ক্লিক্স এই সাদা নালীটার মধ্যে এসে মুক্ত হইলো। এই যে তিনটা মেজর ক্লিক্স সাদা নালীটার মধ্যে এসে মুক্ত হইলো, আমরা এটাকে বলতেছি পেলভিস। সাদা নালীটাকে বলতেছি পেলভিস। আশা করি ক্লিয়ার। এই যে পেপিলা, পিরামিড থেকে আসছে পেপিলা, পেপিলা মুক্ত হয়েছে যে ছোট নালীর মধ্যে মানে হচ্ছে মাইনর কেলিক্স। মাইনর কেলিক্স গুলো একসাথে যুক্ত হয়ে গঠন করছে মেজর কেলিক্স। মেজর কেলিক্স গুলো একসাথে যুক্ত হয়ে গঠন করছে পেলভিস। ক্লিয়ার? ক্লিয়ার নাকি একটু বলেন। অল ওকে ভাইয়া, অল ওকে, ওকে ঠিক আছে। একটু তাকান, তোমাকে হয়তো একটা কথা বলছিলাম যে মানুষের শরীরের অভ্যন্তরীণ সকল অঙ্গই একটা আবরণ দ্বারা আবৃত থাকে। সেম ভাবে আমাদের যে বৃক্ক নামক অঙ্গটা আছে, বৃক্কের চারপাশে একটা আবরণ আছে, মানে বৃক্কের চারপাশে একটা আবরণ আছে। এই বৃক্কের চারপাশে আবরণটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। একটু শুধু মনে রাখবেন, কোনো কথা নেই। রেনাল ক্যাপসুল, ক্যাপসুল মানে পর্দা বা আবরণ। তাহলে বৃক্কের চারপাশে যে আবরণটা আছে, আবরণটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। তাহলে বৃক্কের পর্দার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। আর হার্টের পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ড। মস্তিষ্কের পর্দার নাম হচ্ছে মেনিনজেস। একটু মনে রাখো। এই আমরা বৃক্কের অভ্যন্তরীণ গঠন পড়া শেষ। তাহলে বলো বৃক্কের অভ্যন্তরীণ গঠন, এই যে সাদাটি অংশটার নাম হচ্ছে পেলভিস, এই যেটা আমি মার্ক করতেছি এটার নাম হচ্ছে পেলভিস। এগুলো হচ্ছে মেডুলা এবং এটা হচ্ছে কর্টেক্স। ওকে, আসেন আমরা নেক্সটে যাই। আসো, আমরা রেচনতন্ত্রের পরিচিতি পড়তেছিলাম, আমরা বৃক্কের পরিচিতি পড়া শেষ করছি। আসেন বাকিগুলোর পরিচিতি একটু পরে, বেশিক্ষণ লাগবে না, বাকিগুলো খুবই ছোট ছোট। দেখেন বৃক্ক থেকে যে নালীটা বের হয়েছে, এই নালীটার নাম কি? ইউরেটার। খাতার মধ্যে একটু টাইটেল দেন, ইউরেটার। ইউরেটার, ইউরেটার। বাংলা নাম হচ্ছে রেচন নালী। রেচন নালী, ইউরেটার বা রেচন নালী। বলেন আগে একটু বলেন, ইউরেটার বা রেচন নালীর সংখ্যা কয়টা? দুইটা। সংখ্যা হচ্ছে দুইটা। একটা ডান বৃক্ক থেকে বের হয়েছিল, এই যে একটা ডান বৃক্ক, এই যে, এই যে ডান বৃক্ক থেকে একটা বের হয়েছিল, বাম বৃক্ক থেকে একটা বের হয়েছিল। ইউরেটার বা রেচন নালীর সংখ্যা হচ্ছে দুইটা। বলা হয়ে থাকে এই রেচন নালীটা কার কার সংযোগস্থলে থাকে? বৃক্ক টু, বৃক্ক টু কি, এই যে থলিটার নাম কি ছিল? মূত্রথলি। বৃক্ক আর মূত্রথলির মাঝে থাকে। বৃক্ক টু মূত্রথলি, দুইটার মাঝে থাকে অবস্থানটা। বলা হয়ে থাকে প্রত্যেকটা নালীর দৈর্ঘ্য, প্রত্যেকটা নালীর দৈর্ঘ্য একটু মনে রাখবেন 25 সেন্টিমিটার। ইউরেটার প্রত্যেকটা নালীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, একটু মাথায় মধ্যে রাখবেন। প্রত্যেকটা নালীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আরো কিছু অঙ্গের কেউ নাম বলতে পারবেন? মানুষের শরীরে একটা অঙ্গের নাম বলেন যেটা দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। বলেন, সালামি দিব, দেখি কে আগে বলতে পারে। ইউরেটার ছাড়া মানুষের শরীরে আর কোন অঙ্গ আছে যেটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার?
কোন অঙ্গ আছে 25 সেন্টিমিটার? নুসরাত জাহান জিমি ভাইয়া আজান দিচ্ছে, 5 মিনিট বিরতি দেন। ওকে, আপনারা কোশ্চেনটার আনসার দেন। কোন অঙ্গের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার? হ্যাঁ, হার্টের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। আয়েশা সিদ্দিকা, একদম মাইরিয়া পিটাইয়া ঝোলাইয়া রাখবো। হার্টের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। রাহিমা তানভিন, অন্ননালী, ভেরি গুড, 25 সেন্টিমিটার। একজন আনসার পাইছি। এখন সবাই বলতেছে অন্ননালী, যতদূর মনে পড়ে দৃষ্টি, অন্ননালী। অনিক বর্মন, ইসোফেগাস, ওকে। আসনাদ সাকি, হার্টের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ট্রাকিয়া। আমি একটু আরেকটু সহজ করে দেই। আচ্ছা, ইউরেটার তো আমি বললাম। অন্ননালী, 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 সবাই অন্ননালী। আর কিছু? ক্ষুদ্রান্তর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। কি এটা? ক্ষুদ্রান্ত দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার রে বাবা। ভেরি গুড, রাবিয়া সিদ্দিকা ইভা, ডিউডেনাম। আচ্ছা, দুইটা আনসারই অ্যাকসেপ্টেবল, ডিউডেনাম আর অন্ননালী। ডিওডেনাম, এটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। শর্মিন, খাদ্যনালী, হ্যাঁ খাদ্যনালী। সাইরা তাসনিম, অন্ননালী, হ্যাঁ অন্ননালীও সঠিক। আর হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ওমা। আসো, আমরা শেষ করছি ইউরেটার বা রেচন নালীর পরিচিতি। একটু আসেন, পরের যে তন্ত্রটা আছে রেচন নালীর পরে, নাম হচ্ছে মূত্রথলি। টাইটেল দেন, আমরা শেষ করে দেব। আর 2 মিনিট। মূত্রথলি, মূত্রথলি, মূত্রথলি। এই যে ছবিটা অনেকটা এমন। মূত্রথলি ত্রিকোণাকৃতির একটা অঙ্গ। দুইটা রেচন নালী আসছে। বলা হয়ে থাকে মানুষের মূত্রথলিটা হচ্ছে মূত্র, এটার মধ্যে সাময়িক সময়ের জন্য একটু জমা থাকে, সামান্য একটু সময়ের জন্য মূত্র এখানে জমা থাকে, তারপর মূত্রটা দেহ থেকে বের করে দেয়। এমন হয় না যে মূত্র একদিকটা তৈরি হইতেছে আর একদিকটা বের হইতেছে, এমন কারো হয় না যে মূত্র বডিতে তৈরি হয় আর বের হয়। মূত্র সাময়িক সময়ের জন্য থলিতে জমা থাকে, জমা থাকার পর একটা নির্দিষ্ট সময় পর আমরা মূত্রটাকে ত্যাগ করি। এই মূত্রথলিটা হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি নির্মিত একটা থলি। একটু মনে রাখবেন, মানে এর সংকোচন প্রসারণ আপনার ইচ্ছা স্বাধীন নয়। অনৈচ্ছিক পেশি নির্মিত একটা থলি। আর এই জায়গায় একটা বিশেষ অনৈচ্ছিক পেশি থাকে, যার নামটা একটু মনে রাখেন, আমরা নেক্সট ডিটেল আলোচনা করব। ওই বিশেষ অনৈচ্ছিক পেশির নাম হচ্ছে ডেট্রোসর পেশি। ডেট্রোসর পেশি। ডেট্রোসর নামক একটা বিশেষ পেশি আছে। যেমন আমাদের হাতের এই পেশিটার নাম হচ্ছে বাইসেপস, পেছনেরটার নাম হচ্ছে ট্রাইসেপস। সেম ভাবে মূত্রথলির মধ্যে যে পেশিটা আছে, ওই পেশিটার নামটা একটু মনে রাখবেন, ডেট্রোসর পেশি। এবং আমাদের মূত্রথলিটা টোটাল 700 থেকে 750 ml মূত্র ধারণ করতে পারে, 1 লিটারের প্রায় কাছাকাছি। তার মূত্র ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 ml। সে টোটাল 700 থেকে 750 ml মূত্র সাময়িক সময়ের জন্য জমা রাখতে পারে। তবে যদি 280 থেকে 320 ml মূত্র তার মধ্যে জমা হয়, একটু মনে রাখবেন, 280 থেকে 320 ml মূত্র যদি তার মধ্যে জমা হয়, যেতটুক, তখনই প্রথম আপনার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। মানে তখনই আপনার সেন্স অফ ফিলিং, আপনার শরীরে যে মূত্র জমা হয়েছে তখনই এই সেন্সটা তৈরি হয়। তাহলে 280 থেকে 320 ml মূত্র যদি তার মধ্যে জমে, তখনই মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। আর তার সম্পূর্ণ ক্যাপাসিটি হচ্ছে, মানে মূত্রথলিটার সম্পূর্ণ ক্যাপাসিটি হচ্ছে 700 থেকে 750 ml। একটু মাথায় রেখেন এটাই, 700 থেকে 750 ml। এবং মূত্রথলির পরে আমরা একটু আগাই। মূত্রথলির পরে যে তন্ত্রটা আছে, ওই তন্ত্রটার নাম হচ্ছে মূত্রনালী। মূত্রনালী, মূত্রনালী। ইংলিশটা কি ছিল মনে আছে? মূত্রনালী ইংলিশটা ছিল ইউরেথ্রা। ইউরেথ্রা, ইউরেথ্রা। এই যে মূত্রথলি থেকে যে নালীটা বের হয়েছে, মূত্রথলি থেকে যে নালীটা বের হয়েছে, এই নালীটার নাম হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা।
এই নালীটা মূত্রথলি থেকে মূত্রটাকে ডিরেক্ট পরিবেশে ত্যাগ করে, মানে পরিবেশে ছেড়ে দেয়। পুরুষে এই নালীটার দৈর্ঘ্য একটু বড়, কারণ পুরুষে পেনিস নামক একটা জননাঙ্গ আছে। পেনিসের কারণে পুরুষে নালীটার দৈর্ঘ্য একটু বড় থাকে। পুরুষে ইউরেথ্রার দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে প্রায় 19 সেন্টিমিটারের মতো, 19 সেন্টিমিটার। এবং নারী দেহে এটার দৈর্ঘ্যটা একদম কম। নারী দেহে মূত্রথলির দৈর্ঘ্যটা হচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটারের মতো, 3.5 থেকে 4 সেন্টিমিটার বা 3 থেকে 4। তাহলে পুরুষে এটার দৈর্ঘ্য কম, মানে পুরুষের দৈর্ঘ্যটা বেশি, আর নারী দেহে এটার দৈর্ঘ্যটা কম। আর এটা মানুষের শরীরের সংখ্যা কয়টা? 3টা নাকি? মূত্রথলির সংখ্যা হচ্ছে, মূত্র নালীর সংখ্যা হচ্ছে মানুষের শরীরে 1টা। তুলছেন? একটু তোলেন। আমাকে আজকে আমরা এই পর্যন্ত পড়বো, আর কিছু পড়বো না। একটু আমাকে অনেস্টলি জানাবেন সত্যি ক্লাসটা বুঝছেন কিনা। আমাকে জাস্ট 1 মিনিট দিবেন, আমি একবার একটু রিপিট করে দিই, জাস্ট একবার একটু রিক্যাপ করে দিই। আমরা আজকে হচ্ছে বজ্র নিষ্কাশন শুরু করছি। প্রথমে আমরা তোমাকে বজ্র জিনিসগুলা কিভাবে উৎপন্ন হয় সেটা বুঝাইতে যায় বিপাক জিনিসটা পড়াইছি। বিপাক, হ্যাঁ, আমরা তোমাকে একটু বিপাক জিনিসটা বুঝাইছি যে মানুষের দুই ধরনের বিপাক হয়। এক ধরনের বিপাকে মানুষের শরীরে কোনো কিছু ধ্বংস হয়, আর এক ধরনের বিপাকে মানুষের শরীরে কোনো কিছু গড়ে ওঠে। তাহলে বিপাক বা বিক্রিয়া হচ্ছে দুই রকমের, ধ্বংসাত্মক বিপাক আর ধ্বংস মানে কাটবে, তাই বলে ক্যাটাবলিক মেটাবলিজম, আর কাটলেই অপচয় হয়, নাম বলি অপচিতিমূলক বিপাক। আর বজ্র পদার্থগুলো আমাদের এই অপচিতিমূলক বিপাকের ফলে তৈরি হয়। হ্যাঁ, এরপরে আমরা অপচিতিমূলক বিপাকটার ফলে যে বজ্র তৈরি হয় সেটা আপনাকে একটু ডায়াগ্রাম দিয়ে দেখাইছি, যে আমিষ কাটতে কাটতে, মানে আমিষকে ধ্বংস করতে করতে আমরা দিন শেষে বজ্রগুলা পাই। হ্যাঁ, তারপরে আমরা তোমাকে রেচন বজ্রের একটু পরিচিতি দেখাইছি। রেচন বজ্রের পরিচিতি, যে রেচন বজ্রগুলো কি কি আছে মানুষের শরীরে বা প্রাণীর রেচন বজ্রের উপর ভিত্তি করে প্রাণীর একটা শ্রেণীবিন্যাস আছে। যেমন যে সকল প্রাণীর প্রধান রেচন বজ্র হচ্ছে ইউরিয়া, তাদেরকে বলি ইউরিওটেলিক প্রাণী। যাদের প্রধান রেচন বলে ইউরিক অ্যাসিড, তাদেরকে বলি ইউরিকোটেলিক প্রাণী। যে সকল প্রাণীর প্রধান রেচন বজ্র হচ্ছে অ্যামোনিয়া, তাদেরকে বলি অ্যামিনোটেলিক প্রাণী। কিছু ইউরিওটেলিক প্রাণীর নাম শিখাইছি, মানুষ এবং কিছু সামুদ্রিক প্রাণী যেমন তিমি। এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আপনাদেরকে কিছু ইউরিকোটেলিক প্রাণীর নাম শিখাইছি। ইউরিকো মানে ইউরিক অ্যাসিড। কি কি প্রাণীর নাম শিখাইছি? কিছু পতঙ্গ ছিল, সাপ, টিকটিকি। পতঙ্গ মানে ঘাসফড়িং, এটা মনে রাখবেন। পতঙ্গ, সাপ, টিকটিকি, তারা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। এবং আপনাকে কিছু এমিনোটেলিক প্রাণীর নাম শেখানো হয়েছে। এমিনোটেলিক প্রাণীর মধ্যে কি কি আছে আপনার বইয়ের? হাইড্রা আর রুই মাছ, প্রথম দুইটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম দুইটা প্রাণী, হাইড্রা আর রুই মাছ হচ্ছে এমিনোটেলিক প্রাণী। এরপরে দেখাইলাম এগুলো ছাড়াও মানুষের আরো কিছু রেচন বজ্র আছে, যেমন ঘাম, তারপরে পিত্তরঞ্জক, কার্বন ডাই অক্সাইড, এগুলাও রেচন বজ্র। আর এই রেচন বজ্রগুলা দেহ থেকে অপসারিত হয় যে তন্ত্রের মাধ্যমে, ওই তন্ত্রের নাম হচ্ছে রেচন তন্ত্র। এরপর আমরা একটু রেচন তন্ত্রের পরিচিতি আপনাকে দেখাইছি, রেচন তন্ত্রের পরিচিতি। রেচন তন্ত্রের পরিচিতির মধ্যে মানুষের প্রধান রেচন তন্ত্রের বা রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। যে বৃক্ক থাকে দুইটা, ডান বৃক্ক আর বাম বৃক্ক। দুইটা বৃক্ক থেকে একটা নালী বের হয়, নাম হচ্ছে রেচন নালী। রেচন নালীর পর হচ্ছে মূত্রথলি, মূত্রথলি থেকে হচ্ছে মূত্রনালী। এগুলো হচ্ছে রেচন তন্ত্র। আমরা এই প্রত্যেকটা নিয়ে একটু যখন পরিচিতি শুরু করছি, তখন বৃক্কের পরিচিতি পড়াতে চাই আপনাকে বলছি যে মানুষের বৃক্ক হচ্ছে সংখ্যায় দুইটা। মানুষের বৃক্ক হচ্ছে সংখ্যায় দুইটা, একটা ডান এবং বাম। দুইটার অবস্থান হচ্ছে উদরগহ্বরের পিছনের দিকে, উদরগহ্বরের পিছনের দিকে, মেরুদণ্ডের দুই পাশে। তাদের বিস্তৃতি হচ্ছে থোরাসিক 12 থেকে, মানে T12 থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। থোরাসিক 12 ভার্টিব্রা থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। আর ডান বৃক্কটা একটু নিচে অবস্থান করে, কারণ উপরে আছে যকৃৎ। বামের উপরে কেউ নাই, এই কারণে সে একটু উপরে অবস্থান করে। ডান বৃক্কটা একটু উপরে, ডান বৃক্কটা একটু নিচে, বামটা একটু উপরে অবস্থান করে। যকৃৎ বৃক্কগুলা কতটুকু বড় বলা হয়ে থাকে? একটা বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে তার অর্ধেক, 5 থেকে 6 সেন্টিমিটার। এবং বৃক্কের ওজন প্রায় 150 গ্রামের মতো। পুরুষে 150 থেকে 70, মানে 170, নারীদের 150 গ্রাম কম। আপনি এটার সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারেন, যেভাবে 150 প্লাস মাইনাস 20, পুরুষে প্লাস 20, মেয়েদের মাইনাস 20, বৃক্কের ওজনটা। এরপরে আমরা তোমাকে বৃক্কের অভ্যন্তরীণ গঠনটা তোমাকে দেখাইছি। বৃক্কের অভ্যন্তরীণ গঠনে কি আছে?
তখন আমরা যখন বৃক্ষটাকে কাটছি তখন বৃক্ষের কাটার ফলে ভিতরের গঠনে বৃক্ষের চারপাশে শক্ত অঞ্চলটার নাম দেখালাম মেডুলা। মেডুলা এবং ভিতরে এই অঞ্চলটার নাম হচ্ছে, সরি, বাইরেরটা হচ্ছে কর্টেক্স, ভিতরটার নাম হচ্ছে মেডুলা, এবং এই যে সাদাটি অঞ্চলটার নাম হচ্ছে পেলভিস। আমি পরের ছবিটাই দেখাই। এই যে পরের ছবিটা, এটা হচ্ছে কর্টেক্স, মেডুলা, সাদাটি অঞ্চলটার নাম হচ্ছে পেলভিস। কর্টেক্সটা হচ্ছে শক্ত, যোজক টিস্যু নির্মিত। মেডুলার মধ্যে 8 থেকে 18টা পিরামিড থাকে, নাম হচ্ছে রেনাল পিরামিড। প্রত্যেকটা পিরামিডের মধ্যে টোটাল 10 থেকে 25টা ছোট ছোট ছিদ্র পাওয়া যায়, বয়স ভেদে ভিন্ন, 10 থেকে 25টা, নাম হচ্ছে রেনাল পেপিলা। ছিদ্রগুলা যে ছোট নালীর মধ্যে উন্মুক্ত হয় নাম হচ্ছে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স গুলো একসাথে মিলা গঠন করে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলা একসাথে মিলা গঠন করে পেলভিস, যেটা হচ্ছে সাদা বর্ণের। আর পেলভিসটা মূত্রটা নিয়ে চলে যায় হচ্ছে ইউরেটারে, ইউরেটার থেকে যে মূত্রথলিতে। এই হচ্ছে বৃক্কের অভ্যন্তরীণ গঠন। হুম, একটু তাকান। অভ্যন্তরীণ গঠন পড়ানোর পর তোমাকে আমি একটু মূত্রের ফ্লোটা দেখাইছি। মূত্রটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে, যে রেনাল পিরামিড থেকে শেষ পর্যন্ত বাইরে কিভাবে আসতেছে, কোন কোন দিক অতিক্রম করে, এটা তোমাকে পড়ানো হয়েছে, একটু দেখাইলাম। দেখানোর পরে তোমাকে অন্যান্য যে অঙ্গগুলো আছে রেচনতন্ত্রের সাথে, যেমন ইউরেটার, তার পরিচিতি বলছি, মনে রাখবেন তার দৈর্ঘ্যটা 25 সেন্টিমিটার, সংখ্যায় 2টা, ডান আর বাম। ইউরেটার পরে আমরা তোমাকে পড়েছি হচ্ছে মূত্রথলি। মূত্রথলি ত্রিকোণাকৃতির একটা অঙ্গ, 3 কোণাকৃতির একটা অঙ্গ, অনুচ্ছিক একটা পেশি নির্মিত। এটা একদম 100 স্টার, মনে রাখবেন, 7 স্টার। অনুচ্ছিক পেশির নাম হচ্ছে ডেট্রোসর পেশি। ডেট্রোসর নামক একটা পেশি দ্বারা মূত্রথলিটা গঠিত হয়। মূত্রথলি থেকে যে নালীটা বাইরে বের হয়ে গেছে তার নাম হচ্ছে মূত্রনালী। মূত্রনালীর সংখ্যা একটা, পুরুষের দৈর্ঘ্যটা বেশি, মেয়েদের দৈর্ঘ্যটা কম। পুরুষ হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার, আর মেয়েদের 3.5 থেকে 4 সেন্টিমিটার। একটু মনে রাখবেন। এই হচ্ছে আমাদের রেচনতন্ত্রের পরিচিতি। রেচনতন্ত্রের পরিচিতিটা একটু বাসায় পড়বেন, বাসায় একটু পড়া থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অ্যাডভান্স ঈদ মোবারক। অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ক্লাসটা একটু পড়বেন বাসায়, যারা শুরু থেকে ক্লাস করছেন, শুরু থেকে ধৈর্য নিয়ে বসছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি এবং মন থেকে দোয়া করতেছি যেন আপনারা ভালো কিছু করেন। কারণ ঈদের আগে যেখানে সবাই আনন্দ করতেছে, সবাই শপিং করতেছে, ঘুরে বেড়াইতেছে, বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত, আর আপনারা একটু সময় করে টাইম দিচ্ছেন। আমি দোয়া করি যারা ক্লাস করছেন তারা সবাই যেন ভালো কিছু করেন। আপনাদের বোর্ড পরীক্ষা ভালো হোক, ইয়ার চেঞ্জ পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, আর ইনশাল্লাহ এডমিশন আপনারা ভালো জায়গায় চান্স পাবেন। যে স্যাক্রিফাইসটা করছেন এটা আসলে সবাই পারে না। দেখেন যে আমাদের ব্যাচে টোটাল আপনাদের 27 ব্যাচে স্টুডেন্ট হচ্ছে 150-র উপরে, 200 স্টুডেন্ট। 26 ব্যাচে প্রায় 40-50 জন, না 250 জন ক্লাস করার কথা, কিন্তু দেখেন ক্লাসে আছে মাত্র কয়জন, 76 জন। অর্ধেকই ক্লাসে নাই। তাহলে তাদের থেকে আপনি একটু হলে আগায় থাকবেন। হ্যাঁ, খুব বেশি পড়াই নেই তো, ফোন নিয়ে বসে আছেন। সবার জন্য অনেক দোয়া রইলো। আর সবাইকে ঈদ মোবারক। কেউ যদি বাসায় আসেন, মানে ময়মনসিং আসেন, তাহলে অবশ্যই দেখা করে যাবেন। আমি ময়মনসিংহে থাকবো ইনশাল্লাহ। দেখা হবে আমরা নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসটা জানাই দেবো। ওকে, টাটা সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরমিন জাহান আশা ভাইয়া, সালামিটা দিয়ে যান, পরে ইনশাল্লাহ পাবেন পাবেন। ও ভাই, স্যার সালামি নিয়ে কিছু বললেন না। পাবেন পাবেন সালামি, ঈদের দিন ইনশাল্লাহ পাবেন। ঈদের দিন সন্ধ্যায় পাবেন, নাহলে তারপরের দিন পাবেন, যদি ব্যস্ত থাকি ইনশাল্লাহ মিস হবে না, পাবেন এবারে। তারা আমাদের থেকে আপনি বেশি ভালো করেন, কারণ ঈদে আমরা অনেক ভাবছেন। হ্যাঁ, আপনাদের নিয়ে অনেক ভাবি, সত্যি কথা। আমার স্টুডেন্ট গুলো যেন সব জায়গায় ভালো করে, তাদের হাসি মুখটাই দিন শেষে দেখতে চাই। গেল গা ভাইয়া, চাই নাই। জয়েন বিশ্বাস, থ্যাংক ভাই, ভালো করে ঈদ উদযাপন করেন। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। ক্লাসগুলো একটু বাসায় পড়ে নেন, লাস্ট একটা রিকোয়েস্ট, ক্লাসগুলো একটু বাসায় পড়ে নেন। আল্লাহ হাফেজ সবাইকে। তো বই থেকে পড়ে নিয়েন, বইটা একটু পড়েন যা পড়াইছি।